যে অ্যাডমিশনে তুমি কোন কোন রোগে ভুক্ত হবা, সেই রোগ সিলেকশন করেই আমরা আজকে পড়াবো ইনশাল্লাহ। তো আমরা হ্যাঁ আপাতত হচ্ছে গুচ্ছ নেটওয়ার্কটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। রেকর্ডে থাকবে কিনা তোমরা আগে ক্লাসটা করো। আজকে তোমরা দেখবা যে সরাসরি আমরা কিভাবে প্রবলেমগুলো নিয়ে কাজ করি বা অ্যাডমিশনে আমাদের কিভাবে চিন্তা করতে হবে। ওকে, আমরা শুরু করে দেই, আমরা ডিরেক্ট প্রবলেমে চলে যাই। দেখেন আমরা শুরুতে একটা প্রবলেম নিয়ে কাজ করতেছি। এই প্রবলেমটা তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, তুমি দেখবা প্রায় সাস্টে আসছে, হাদিদান এসে, মাওলানা ভাসানীতে প্রায় জনপ্রিয় একটা প্রশ্ন, যেখানে তোমার অনেকগুলো মাত্রা একক আসছে। তো এই ধরনের প্রবলেমগুলো তুমি পরীক্ষার হলে বসে দেখো ভাই, তোমাকে আমি সলভ করে দিলাম, তুমি পারবা। এখন আমি তোমাকে যদি বলি পরীক্ষার হলে বসে এত বড় একটা প্রশ্ন দেখেই মাথা হ্যাং হয়ে যায়, তুমি কিভাবে সলভ করবা? মানে পরীক্ষার হলে বসে তুমি কিভাবে সলভ করবা? তাহলে আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে একটু প্রশ্নটা দেখব। যে আমাদের প্রশ্নটাতে এরকম বলছে যে বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, শক্তির মাত্রা, তাই না? তো আমরা অপশনগুলোর মধ্যে দেখবো। তাহলে প্রথম অপশনটা কি আমার বেগের মাত্রা, সবগুলোই ঠিক আছে, বেগের মাত্রা। এরপর দেখো তো ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা সবগুলোই মোটামুটি ঠিক আছে। এরপর বলের মাত্রা দেখো তো ml/2, তার মানে এইখানে প্লাস আছে, এইখানে শুরুতেই বাদ, তার মানে আমার একটা অপশন শেষ। এরপর দেখো ml/t², শুরুতেই এটা বাদ, তার মানে এরপর আমি এই দুটো অপশন নিয়ে কি আর কাজ করব? এই দুটো অপশন নিয়ে আমি আর কাজ করব না। এরপর আসি, এরপর বলের মাত্রাতে, তার মানে আমি এই পর্যন্ত চলে আসছি, তাহলে আমার হয় সি হবে না হয় ডি হবে। এরপর আসো, এরপর দেখো তো ভাই কাজের মাত্রা, কাজের মাত্রা ml²(t²2), ঠিক আছে। এরপর দেখো তো ভাই ক্ষমতার মাত্রা ml(t²3) নাকি ml²(t²3) বলো তো, তার মানে এই জায়গায় বাদ, তার মানে এখন আমি বলতে পারতেছি যে আমার অ্যান্সারটা ডি। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা পরীক্ষার হলে বসে কিভাবে চিন্তা করব? তো যে জায়গায় এসে আমার ভুল পাচ্ছি ওই জায়গা থেকে পুরো অপশনটাই বাদ, একটা ভুল মানে কি পুরোটাই বাদ, বুঝতে পারছেন? তো এভাবে যদি চিন্তা করি আমরা ইজিলি কি একটা অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছি সবাই? আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমরা এই সি কে বলছে জুথি, দেখো তো ভাইয়া ml(t²3) এটা কি তোমার ক্ষমতার মাত্রা? ক্ষমতার মাত্রা কিন্তু এটা না, বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সারটা কি বলতো? অ্যান্সারটা কি আমাদের ডি, বুঝতে পারছি সবাই? তাহলে ভাইয়া আমরা একটা প্রশ্ন কিভাবে চিন্তা করব, ক্লাসগুলো আমাদের পেইড গ্রুপে হবে, হ্যাঁ পেইড গ্রুপে হবে। তার মানে ভাইয়া আমরা যেখানে এসে ভুল পাচ্ছি পুরো অপশনটাই বাদ, পুরো অপশনটাই বাদ, এভাবে কি আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার? মানে পরীক্ষার হলে বসে তুমি এইভাবে চিন্তা করবা, দ্রুত অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। ওকে, মানে মাথা ঠান্ডা রাখলেই অ্যান্সার করা যাবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি আসি। ওকে, দেখো তো এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর জাস্টের একটা প্রশ্ন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20 সনের। ওকে, তো এই ধরনের প্রবলেম দেখলে কি আমরা শুরুতেই ভয় পাই, যে এত বড় প্রশ্ন আমার কি দেওয়া আছে, একটু যদি পড়ি আমরা। প্রশ্নটাতে আমাদের এরকম বলছে রোধের ফর্মুলা ভি আর ভি ভাগায়। এখন ভোল্টেজের পরিমাপগুলো আমার এভাবে দিছে, ভোল্টেজের পরিমাপ এবং প্রবাহের পরিমাপটা কি আমার এভাবে দিয়ে বলছে রোধ পরিমাপে শতকরা ত্রুটি কত। আচ্ছা, আমরা এই জায়গায় মনে রাখবো যে একটা ত্রুটি যে সকল রাশির উপর ডিপেন্ডেন্ট ওই সকল রাশির ত্রুটির সমষ্টি। তার মানে বলতো রোধের ত্রুটিটা এরকম না, রোধের ত্রুটিটা ডিপেন্ড করবে কার উপর? রোধের ত্রুটিটা ডিপেন্ড করবে তোমার বিভব ত্রুটি প্লাস বলতো প্রবাহ ত্রুটি না, প্রবাহ ত্রুটি না। আচ্ছা, বিষয়টা ছিল এরকম যে একটা রাশি যে সকল রাশির উপর ডিপেন্ডেন্ট ওই রাশিগুলোর ত্রুটিটাই হবে কি ওই রাশির ত্রুটি, ওই সকল রাশির ত্রুটির সমষ্টি হবে কি ওই রাশিটার ত্রুটি। তাহলে বিভবের ত্রুটিটা কত বলতো এখানে আমার? তাহলে বিভবের ত্রুটিটা হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে আমার কি বিভবের ত্রুটি। প্লাস প্রবাহের ত্রুটিটা কত বলতো ভাইয়া? এই যে 0.2 ডিভাইডেড বাই কত 5, 0.2 ডিভাইডেড বাই 5। তাহলে এইটা হচ্ছে আমার কি বিভব ত্রুটি প্লাস প্রবাহ ত্রুটির সমষ্টিটা কি আমার রোধ ত্রুটি। এই জিনিসগুলা গুণ আকারে থাকলে, ভাগ আকারে থাকলে, যোগ আকারে থাকলে, বিয়োগ আকারে থাকলে কিভাবে করতে হয় আমরা টপিক ধরে ধরে বেসিক ক্লিয়ার করে দিব। ওকে, সমস্যা নেই, সেটা আমার কিভাবে হইলে সেটা আমরা কি বেসিক ক্লিয়ার করে দিব, কেন এইটা হবে এটা আমরা ক্লিয়ার করে দিব। আচ্ছা, বলছি কি ভাই শতকরা ত্রুটি নেই না, তার মানে কি ইনটু 100%। ওকে, তাহলে এই কাজটা কি আমরা করতে পারবো বলতো? এই কাজটা কি আমরা পারবো? দেখো তাহলে 10, আচ্ছা এখানে 0.2 প্লাস কত ভাইয়া
তার মানে কত 0.2 ইন্টু 2, তাই না? তার মানে আলটিমেটলি উপরে কত আসতেছে 0.6 ডিভাইডেড বাই 10 ইন্টু 100%, তাই না? তো এই কাটাকাটিটা কি আমরা করতে পারবো না বলো তো ভাইয়া? এই কাটাকাটিটা আমরা পারবো? দেখো তো, যদি কাটাকাটি করি 0 0, 10 আর দশমিক মিলে কি একবারই আসতেছে কি তোমার 6%, 6%। দেখো তো, তার মানে কি অ্যান্সারটা আমাদের সি। হ্যাঁ, তো দেখো এইটা অনেক সময় অনেক স্টুডেন্ট বলে ভাই এটা কঠিন প্রশ্ন। ভাইয়া এই ধরনের প্রশ্নগুলো যদি তোমাকে আমরা বারবার তোমাকে টাচ করে বারবার তোমাকে যদি বুঝাই যে হ্যাঁ এই জিনিসগুলো এভাবে আসে, তোমাকে ক্লাসে বুঝাই, এক্সামে নেই, তোমার ডিসকাশন করি, আশা করি কি এই প্রবলেমগুলো তখন তুমি দেখার সাথে সাথেই তোমার মাথায় খেলবে হ্যাঁ এই প্রবলেমগুলো নিয়ে এভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেম নিয়ে তোমার কি চাপ হবে না? হ্যাঁ, আচ্ছা, আশাদুল স্বর্ণা সবাই বলছে ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ ভাইয়া, তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে। আমরা সবাইকে নিয়ে খুব সুন্দর একটা যাত্রা শুরু করতে চাই। আশা করি এই যাত্রায় স্রষ্টা তোমাকে সফল করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। দেখো আমরা তাহলে 2 নম্বর প্রশ্নটা সলভ করতে পারবো। আমরা একটু পরের প্রশ্নটার দিকে যদি যাই, দেখো তো এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার 22 সেশনে চলে আসছে। আচ্ছা, প্রশ্নটা কি ছিল বলো তো? দুইটা ভেক্টর r1 দেওয়া ছিল এবং কি r2 দেওয়া ছিল। বলছে এর লব্ধি ভেক্টর, তার মানে এর লব্ধি ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর। আমরা যখন তোমাকে পড়াবো একক ভেক্টরের মোট 4টা টাইপ পড়াবো। নর্মালি একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। তার মানে একক ভেক্টর সম্পর্কিত যত প্রকার টাইপ সম্ভব সবগুলো টাইপে কিন্তু আমরা করাবো ইনশাল্লাহ। ওকে, তো বলছি কি ভাইয়া লব্ধি একক ভেক্টর, তাহলে লব্ধিটা কি হবে? তো লব্ধিটা যদি আমার আর হয়, আর ভেক্টরটা কি হবে বলতো? r1 ভেক্টর প্লাস কি বলতো ভাইয়া r2 ভেক্টর। তাহলে r1 আর r2 যদি আমি যোগ করি তাহলে বলতো i এর সহগের সাথে j এর সহগের সাথে k এর সহগ কি k এর সহগের সাথে কি ইজিলি যোগ হয়ে যাবে। তো যদি যোগ করি তাহলে কত আসে বলতো? বলো। তার মানে 2 + 1 তার মানে কত ভাইয়া 3i। আচ্ছা, এরপর +4 + 2 তার মানে কত ভাইয়া 6j। আচ্ছা, -5 + 3 তার মানে কত রে -2k। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কি তোমার ভাইয়া ভেক্টরটা। তোমার লাগবে কি একক ভেক্টর, তাই না? তাহলে কি লাগবে ভাইয়া? এই ভেক্টরটার কি তোমার মান লাগবে। তাহলে এই ভেক্টরটার মান কত বলো তো ভাইয়া? মডুলাস অফ r কত আসতেছে √3² মানে কত 9, 6² মানে কত ভাই 36 প্লাস -2² মানে কত 4, তাহলে কত আসতেছে 40 আর 9 49, তার মানে কত একবারই 7, তাই না? তো এই জায়গা থেকে আমরা আর করব না, যেহেতু ভাই আমার রাফে জায়গা নেই, তো এই জায়গায় আমি থেমে যাব। তাহলে আমার একক ভেক্টরটা কি হবে বলতো? এই ভেক্টরটাকে যদি এই মান দ্বারা ভাগ করি তাহলেই আমি পাবো। আচ্ছা, এই ভেক্টরটা কত 3, শুরুতেই আমার 2 দিয়ে শুরু করছে, তার মানে এই অপশনটা শুরুতেই বাদ। 2 দিয়ে শুরু হয়েছে, শুরুতেই ওই অপশন বাদ। এরপর দেখো 1 দিয়ে শুরু হয়েছে, শুরুতেই এই অপশন বাদ। আচ্ছা, 3, এটাও 3 দিয়ে শুরু হয়েছে, এটাও 3 দিয়ে শুরু হয়েছে, কিন্তু নিচে কত 5, তার মানে এইটা বাদ। তার মানে আমার অ্যান্সারটা ডিরেক্ট সি। বুঝতে পারছো? দেখো ভাই, একটা পরীক্ষার হলে বসে একটা ম্যাথ পুরোটাই করতে হয় না, যেহেতু তোমার কি অপশন সিস্টেম, 4টার মধ্যে একটাই হবে। তোমাকে আগে বুঝতে হবে কোনটা ভুল। ভাই এখানে 2 এটা ভুল, 1 এটা ভুল, নিচে 5 এটা ভুল, তার মানে আর কি আমার কাজ করতে হবে না? এখানে একটা ভুল আছে, এটা আলটিমেটলি হবে তোমার কি জানো? এটা হবে মাইনাস। হ্যাঁ, এটা আমাদের টাইপিং এর ভুল, এটা মাইনাস কিন্তু। তার মানে দেখো আমি পুরো ম্যাথ না করেই কিন্তু বলতে পারবো যে অ্যান্সার কি হবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে সময়ের খেলা ভাইয়া, এইটা হচ্ছে সময়ের খেলা, এটা হচ্ছে সময়ের খেলা, যে তুমি একটা প্রশ্ন আংশিক সলভ করে বলে দিতে পারবা তোমার অ্যান্সার কি হবে। ওকে, তো এভাবে আমি বিশ্বাস করি তুমি যদি এভাবে চিন্তা করো পরীক্ষা হলে তোমার জন্য কি ওই যে সময়ের খেলা, যে অ্যাডমিশনে মানে তোমার কি 60 মিনিটে 100 প্রশ্ন সলভ করতে হবে। তো তুমি যদি একবারে একুরেট অ্যান্সার বের করতে চাও ভাই, তুমি সময়ের খেলা হেরে যাবা। এই কারণে তোমাকে আংশিক চিন্তা করেই অ্যান্সার বের করার কি অ্যাবিলিটিটা করতে হবে। তো আমি বিশ্বাস করি তোমরা পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি সবাই অ্যান্সার করছো। ওকে, তো আমরা এখন চাইলে তুমি টোটালি অ্যান্সারটাও বের করতে পারো। তাহলে টোটাল অ্যান্সারটা যদি তুমি মানে আমি শেখানোর স্বার্থে যদি বলি, তাহলে কত ভাইয়া 3/7 প্লাস 6/7 মাইনাস 2/7। হ্যাঁ, এখানে অবশ্যই আই ছিল, জে ছিল, কে ছিল, তাই না? ওকে, তো এভাবে আশা করি আমরা কি চিন্তা করলে কাজ করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে যাই। আচ্ছা, সায়রামণি ওয়ালাইকুম আসসালাম। ওকে, হয়ে গেল। আচ্ছা সরি, ওটা একটা পেজ ছিল। দেখো এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটির 22-23 আসছে এবং এই প্রশ্নটাই কিন্তু এগ্রি 2320-এও আসছে, এগ্রি 2320-এও আসছে। জাস্ট এখানে একটু মানটা চেঞ্জ ছিল।
ওকে, এই প্রশ্নটাতে কি বলছে একটু দেখো তো সবাই। বলা আছে একটা কণার উপর যদি এফ, হ্যাঁ, এফ নিউটন বল প্রয়োগ করা হয়, কণাটি জেড অক্ষ বরাবর 5 মিটার সরে যায়। তার মানে জেড অক্ষ বরাবর যদি বলে জেড অক্ষ বরাবর, তাহলে জেড অক্ষ বরাবর সরণটা কি হবে রে ভাই বলো তো? তাহলে কি জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি কে, যেহেতু সরণ তার মানে কি এস ভেক্টরটা এরকম হবে না বলো তো? জেড অক্ষ বরাবর তার মানে কত 5k, বুঝছো? তাহলে ভাইয়া তুমি এস পাইছো, হ্যাঁ। আচ্ছা যদি বলতে এক্স অক্ষ বরাবর তাহলে 5i, জে ওয়াই অক্ষ বরাবর 5j, হ্যাঁ। তার মানে যে অক্ষই বলুক আমরা কিন্তু সরণটা কি ওই জাস্ট একক ভেক্টর চিন্তা করে কি সরণটা বের করতে পারবো। আগে বলছি কি ভাইয়া কৃতকাজ কত, তাই না? তাহলে কৃতকাজ কি রে ভাইয়া বলো তো? কৃতকাজ আমরা জানি না ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এস, আমরা তো জানি। তাহলে এফ ডট এস বলো তো, এখানে কে আছে তাহলে অবশ্যই কি হবে বলো তো? এই কে আর এই কে, এই দুইটা গুণ হবে না? আমার বাকি সবকিছু তো জিরো, তার মানে একবারে আমি বলে দিব না 5 6 30 জুল। দেখো তো আমরা কি দেখেই এই টাইপের অ্যান্সারগুলো করতে পারবো? দেখি কি এই টাইপের অ্যান্সারগুলো করা যাবে বলো তো ভাইয়া? দেখো তো দেখে কি এই টাইপের অ্যান্সারগুলো। আচ্ছা এইমাত্র জয়েন করছো, ঠিক আছে, হ্যাঁ, যখনই জয়েন করো না কেন একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো তুমি পরীক্ষার হলে দ্রুত প্রশ্ন সলভ করবা কিভাবে। মানে তুমি একটা প্রশ্ন, কারণ কি ভাই তুমি তো দ্রুত সলভ করাটা এখানে কিন্তু ম্যাটার, যেহেতু তোমার একটা সময়ের খেলা, সময়ের খেলা একাই থাকতে হবে, হ্যাঁ। ওকে ঠিক আছে, হ্যাঁ। ওকে ভাইয়া, হ্যাঁ পারবা ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি তুমি পারবা, হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি পারবা, তোমাকে পারতেই হবে, হ্যাঁ। যারা সেকেন্ড টাইম আসো ভাই আর না পারার কোনো সুযোগ নাই, হ্যাঁ। এখন আমাদের সর্বোচ্চটা দিয়েই সব চেষ্টা করতে হবে, আমাদের সর্বোচ্চটা দিয়েই কিন্তু এখন চেষ্টা করতে হবে। এখানে আসলে ভাই ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, হ্যাঁ। মানে মানে পিছন ফিরার আর কোনো সুযোগ নাই। যাত্রা শুরু হয়েছে, এ যাত্রা চলবে ইনশাল্লাহ, এবং এই যাত্রা আমরা শেষ দেখে চাই। এই জন্য তোমাকে যোদ্ধা হইতে হবে, হ্যাঁ। আমি প্রায় বলি ভর্তি যোদ্ধারা, অ্যাডমিশন যোদ্ধারা, তোমরা সেকেন্ড টাইম যোদ্ধা, মানে তোমার আর কোনো কিন্তু অপশন নাই ভাই, হ্যাঁ। আর আমাদের সমাজে সোশ্যাল স্ট্যাটাস একটা ইম্পর্টেন্ট। তুমি যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে যাবা, তুমি একটা ভালো প্ল্যাটফর্ম পাবা নিজেকে মেলে ধরার। এই প্ল্যাটফর্মটার অনেক দাম, হ্যাঁ। এই প্ল্যাটফর্মটা আমাদেরকে মানে অ্যাচিভ করতেই হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ভাইয়া আমরা একটু পরের প্রশ্ন আচ্ছা দেখো তো আমরা মোটামুটি কয়েকটা প্রশ্ন সলভ করার পর আমি জাস্ট যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো তোমাদের জন্য কিন্তু আমরা এই রুটিনটা দিয়ে দিছি যে আজকে আমার ক্লাস হচ্ছে তোমার, আজকে আমার ক্লাস চলতেছে, আমি একটু যদি তোমাদেরকে দেখাই, আমরা আজকে টার্গেট প্রশ্নের ক্লাস নিচ্ছি, আমি আসি। এরপর কালকে থেকে তোমাদের দেখো, কালকে থেকে কিন্তু তোমাদের হচ্ছে কালকে ম্যাথের ক্লাস আছে, ম্যাথ ক্লাস আছে সরলরেখার উপরে, হ্যাঁ। তোমাদের কালকে ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাস আছে সরলরেখার উপরে, কনকদা নিবে রাত 9টায়। এর পরের দিন 18 নভেম্বর আমি আসতেছি তোমাদের ভেক্টর নিয়ে। আচ্ছা এরপর 19 নভেম্বর আমরা আসতেছি গুণগত রসায়ন হোসেন ভাইয়ের ক্লাসের মাধ্যমে, এবং 20 নভেম্বর আসতেছি রক্ত সঞ্চালন। তার মানে এই কয়েকটা, এই যে প্রথম যে 4টা ক্লাস, এই 4টা ক্লাস কিন্তু সবার জন্যই ফ্রি থাকবে, হ্যাঁ। এই 4টা ক্লাস আমরা জাস্ট সবার স্বার্থে ফ্রি করে দিছি। এরপরে দেখো, এরপরে তোমরা এই ক্লাসগুলো কিন্তু আমাদের শুধু অনলি পেইড স্টুডেন্টরা পাবে, অনলি পেইড স্টুডেন্টরা। এরপর থেকে আমাদের টোটাল রুটিনের সকল ক্লাস কি পেইড স্টুডেন্টরা পাবে। তো তোমরা যারা এখনো এনরোল করো নাই, তোমরা ভরসা রাখতে পারো ভাই, 999 টাকা আমরা সকল সাবজেক্টে সেরা একটা সার্ভিসই দিব তোমাদেরকে, হ্যাঁ। যেহেতু আমাদের দায়বদ্ধতা, এখানে আমরা দায়বদ্ধ, তোমার সাথে তোমার পরিশ্রমের টাকা আমরা কখনোই বেইমানি করবো না, আমাদের দিক থেকে আমরা সেরাটাই দিব, ঠিক আছে। তো তোমরা আমাদেরকে ভরসা করে দেখতে পারো, আমি বিশ্বাস করি তোমরা আসলে ঠকবা না, হ্যাঁ। ওকে তো ভাইয়া আমরা এই ক্লাসগুলো কিন্তু এই রুটিন অনুসারে নিয়ে নিব, হ্যাঁ। তোমরা রুটিনটা আমাদের আমাদের পেজে পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আবু বকর খুবই সুন্দর একটা কথা বলছে। এখন দেখো শুধু কিন্তু আমরা ক্লাসেই নিব না, এই প্রতিটা ক্লাসেই সাথে থাকবে কি তোমার এক্সাম। অবশ্যই তোমাকে এক্সাম দিতে হবে ভাইয়া, এক্সাম যদি না দাও তাহলে কিন্তু তোমার কি মানে তোমার ওই যে সঠিক সময় যদি এক্সামটা না দাও তাহলে কিন্তু তোমার প্রস্তুতি কতটা হলো এটা তুমি বুঝতে পারবে না। এই কারণে আমরা ক্লাস, এক্সাম এবং তুমি পড়তে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবা তার জন্য আমরা সরাসরি মেন্টররাই কাজ করবো তোমাদের ডাউট সলভিং সেশন নিয়ে, ঠিক আছে। তো প্যারা নাই, এটা কমপ্লিট প্যাকেজ পাবা 999 টাকায়, তুমি সফল হবাই, তোমাকে সফল হতেই হবে। মাত্র দেখো 999 টাকা, হ্যাঁ 999 টাকায় কিন্তু কি তুমি একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ। আমরা বলতেছি আপ টু এগ্রি, হ্যাঁ তোমাকে আপ টু এগ্রি পর্যন্তই আমরা সার্ভিস দিব ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে ভাইয়া দেখো এরপর দেখো আমরা আরেকটা প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো
ওকে, এবার এই প্রশ্নটা সলভ করো। এই প্রশ্নটাও রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার 22-23 সেশনে আসছে। দেখো আমরা আপডেট প্রশ্নগুলো নিয়ে কাজ করতেছি যেন আমরা সরাসরি ধরতে পারি যে কাছাকাছি ইয়ারের প্রশ্নগুলো কিরকম হচ্ছে, আমরা কিভাবে সলভ করতে, পরীক্ষার হলে কিভাবে সলভ করবো। হ্যাঁ, তো এই প্রশ্নটা সবাই যদি একটু দেখো তাহলে কি রকম হয় বলো তো, বলো বলো তো বলো। আচ্ছা কি আসতেছে ভাইয়া বলো তো। আচ্ছা 30 মিটার পার সেকেন্ড বেগে আসা এত কেজি ভরের, তার মানে 0.15 কেজি ভরের একটা বলকে একজন বালক ক্যাচ ধরছে কত, এত সেকেন্ড সময়ের মধ্যে ক্যাচ ধরে থামিয়ে দিল, তাই না? আচ্ছা তাহলে বালক কর্তৃক প্রযুক্ত বল কত? তার মানে ওই যে বল আসতেছে, একটা বেগে আসতেছে, আমি ক্যাচ ধরে থামাই দিছি, আমি একজন বালক, সুবোধ বালক, তো আমি এই বলটা থামানোর জন্য আমি কতটুকু বল প্রয়োগ করছি, বিষয়টা এরকম। তো ভাইয়া দেখো তো, আমরা জানি কি বলতো, F = m × v - u/t, তাই না? আচ্ছা থামাই দিছে মানে কি রে ভাইয়া বলতো, ভিটা কি হয়েছে বলতো, শূন্য হয়ে গেছে। তার মানে আলটিমেটলি কি আসতেছে বলতো, -m × u/t না ভাইয়া? দেখো তো সিম্পলি হয়ে যাচ্ছে। ওকে, এখন তুমি যদি এভাবে সহজভাবে চিন্তা করতে না পারো পরীক্ষা হলে, এই জায়গা নিয়ে কোন সূত্র ইউজ করবো এটা নিয়ে তুমি প্যারা খাবা। তো আমরা ক্লাসে বলবো যে কখন কোন সূত্র আমরা ইউজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো ভাইয়া বিষয়টা দেখো, তাহলে -mটা কত রে ভাইয়া, 0.15। হ্যাঁ আচ্ছা, ইউটা কত ছিল ভাইয়া বলো তো, 30। হ্যাঁ 30 ডিভাইডেড বাই টিটা কত ছিল ভাইয়া, 0.2। আচ্ছা এখন এই কাটাকাটিটা কিভাবে করব দেখো, এই কাটাকাটিটা যদি আমরা একবারে সহজ সাবলীল ভাবে চিন্তা করি, দেখো তো ভাইয়া, এই যে 2 দ্বারা যদি আমি এই 30 কে কাটি, দেখো আমি 2 দ্বারা পুরো 30 কেই কাটতে চাচ্ছি, 2 দ্বারা পুরো 30 কেই কাটতে চাচ্ছি, তার মানে কত হবে 15। হ্যাঁ তার মানে এই যে দশমিক আছে, এই দশমিকের কারণে এখানে আমি একটা 0 দিলাম, তার মানে 150। এবার আমি শুধু সংখ্যাগুলো চিন্তা করবো, দেখো আমি যদি শুধু সংখ্যাগুলো চিন্তা করি, 15 × 15 এর বর্গ করলে কত হয় ভাইয়া বলো তো, 225। 225, তার মানে 225 রিলেটেড কিছু একটা হবে, তার মানে আমি শুরুতেই বুঝতে পারতেছি 225 রিলেটেড একটা অপশন আছে, তার মানে অ্যান্সার এটাই হবে। বুঝতে পারছো? আচ্ছা তার মানে পরীক্ষা হলে যেহেতু এভাবে আসতেছে, আমি শুরুতে কি বলে দিলাম যে হ্যাঁ 225 রিলেটেড একটা আছে, ওইটাই হবে। এখন যদি একাধিক থাকে তাহলে আমি দেখবো একুরেট মানটা কত। বুঝতে পারছো? তাহলে একুরেট মানটা কিভাবে দেখবো দেখো তো, তাহলে এখানে একটা শূন্য আছে, এইখানে 2 ঘর সামনে দশমিক আছে। ওকে ইনশাআল্লাহ, তাহলে ভাইয়া এই জায়গা থেকে দেখো, আমরা এই শূন্যর কারণে একটা দশমিক যদি সরাই দেই তাহলে এইখানে আমার দশমিকটা আসবে, তাহলে আলটিমেটলি আমার কত, 1 ঘর সামনে দশমিক, এখানে আমি কি 1 ঘর সামনে দশমিক দিলেই কি এত নিউটন কি আমি বলটা পেয়ে যাব। ক্লিয়ার? বুঝতে পারছি? দেখো ভাইয়া আমার কিন্তু এই জায়গায় সিদ্ধান্ত ওকে, সিদ্ধান্ত আমি এই জায়গায় নিব যে 225 রিলেটেড কিছু একটা হবে। জাস্ট এখন আমি কি দশমিকের কাজটা করব, যদি দেখি কি 225 রিলেটেড একাধিক অপশন আছে, যেহেতু ভাই একটা অপশন আছে তুমি ওই জায়গায় অ্যান্সার করে দিবা, ঠিক আছে? ওকে ক্লিয়ার? ওকে, এরপর যদি আমরা একটু দেখি ভাইয়া, হ্যাঁ অ্যান্সারটা এ, ঠিক আছে? ওকে হ্যাঁ 5-এর অ্যান্সার কিন্তু এ। হ্যাঁ ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো। আচ্ছা তোমরা সবাই জাহাঙ্গীরনগরের প্রশ্ন নিয়ে প্যারা খাও। দেখো এই প্রশ্নটা একটা জাহাঙ্গীরনগর 23-24 সেশনের, মানে তোমাদের ফার্স্ট টাইমে তোমাদের আসা একটা প্রশ্ন। প্রশ্নটা কিরকম ছিল একটু যদি দেখি আমরা। প্রশ্ন ছিল এরকম যে 1 মিটার চক্রগতির ব্যাসার্ধ, তার মানে কে এর মান আমি প্রশ্ন পড়েই বুঝলাম যে 1 মিটার, তাই না? কে এর মান প্রশ্ন পড়েই বুঝছি। বৃত্তাকার চাকা দ্বন্দ্বের মোমেন্ট কৌণিক ত্বরণ, তার মানে দ্বন্দ্বের মোমেন্ট এটা ছিল কি তোমার টর্কের মান, আর এটা ছিল কি কৌণিক ত্বরণ, যেহেতু আলফা এর মান, তাই না? বলছে বস্তুটির ভর কত, তাই তো? তাহলে আমরা কি জানি ভাইয়া বলো তো, টাউ ইকুয়ালস টু আই আলফা, এটা আমরা সবাই জানি না ভাইয়া? ওকে, তাহলে এখানে আমার ভর লাগবে, তাই তো? তাহলে আই ইকুয়ালস টু আমি কি বলতে পারি, টাউ বাই আলফা। থ্যাংক ইউ ভাই। ওকে দেখো ভাইয়া, তাহলে আই ইকুয়াল টু কি আসতেছে বলো তো ভাইয়া, এম আর স্কোয়ার না, এম আর স্কোয়ার বা এম কে স্কোয়ার, আমি বলতে পারি এম কে স্কোয়ার। তাহলে ভাইয়া এইটা কত, 10/10 না, তার মানে এইটা 1 না রে ভাই। তাহলে ইজিলি কি তুমি বলতে পারতেছো যে ভাইয়া আমার এমটা আসতেছে কত, তাহলে 1/k²। তাহলে ভাইয়া কত বলো তো, 1/1 মানে কত, 1 না, 1 কেজি না? দেখো তো জাস্ট তুমি একটু চিন্তা ভাবনা করলে কি রাজশাহী ইউনিভার্সিটির 23-24-এর একটা প্রশ্ন কি সলভ করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে অ্যান্সারটা কত আসতেছে বলো তো আমাদের, হ্যাঁ অ্যান্সারটা আসতেছে কি আমাদের 1 কেজি, অ্যান্সারটা আসতেছে কি বলো তো আমার 1 কেজি। ক্লিয়ার? দেখো তো ভাইয়া আমরা কি এভাবে চিন্তা করতে পারবো? হ্যাঁ আমরা পরীক্ষার হলে দেখো
আমি একজন স্টুডেন্ট হয়ে যেভাবে চিন্তা করব ঠিক সেভাবেই তোমাকে চিন্তা করাচ্ছি, যেন কি তোমার বুঝতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, এরপর দেখো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, বি নম্বর। ওকে, আমরা একটু পরের প্রশ্ন দেখাই। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তোমার হচ্ছে 22-23 সেশনের। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নগুলো যেহেতু তোমরা বেশি প্যারা খাও, জাহাঙ্গীরনগর প্রশ্নগুলোকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি। দেখো কি বলছে, একটা শাটল মহাকাশ যানের ভর দেওয়া আছে, জ্বালানির ভরও দেওয়া আছে, জ্বালানি কেজি পার সেকেন্ড আচ্ছা হারে ব্যবহৃত হলে এবং 150 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত হলে, মানে জ্বালানি নির্গত হচ্ছে, শাটলের উপর ধাক্কা বল কত? আচ্ছা তাহলে ভাইয়া আমরা জানি শাটলের উপর ধাক্কা এফ আর কি বলতো, ভিআর ইন্টু ডিএম ভাগ ডিটি। আচ্ছা এই টাইপের ম্যাথ তুমি চিন্তা করবে একক দ্বারা। দেখো এখানে মনে রাখবা এই যে এককটা, এই এককটা কিন্তু কেজি পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড। তাহলে দেখো তো কেজি পার সেকেন্ডে তোমার কোনটা আছে বলো তো? একটাই অপশন আছে না, একটাই মান আছে, 5 কেজি পার সেকেন্ড। ওকে, তার মানে তুমি এইখানে বুঝতেছো এটা হচ্ছে কত, 5। এখন ভিআরটা কত ভাই? নির্গত জ্বালানির বেগ, নির্গত জ্বালানির বেগ কত? 150। তার মানে এতটুকু চিন্তা করলেই হবে। তার মানে আলটিমেটলি কত আসতেছে? 15 × 5, তার মানে কত? 75 এত নিউটন। আচ্ছা এখন তুমি এখানে প্রবলেম ফেস করবা। দেখো এই যে মানগুলো দেওয়া আছে না, এই যে মানগুলা, এই মানগুলো হচ্ছে তোমার জন্য কি এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো। তার মানে এই ধরনের প্রবলেমগুলোতে তোমার অনেকগুলো এক্সট্রা ইনফো দেওয়া থাকবে, যেটা তোমার মাথায় প্যারা দিবে যে ভাই আমি এই মানগুলো কোথায় ইউজ করব, ডিএম এ বসাবো নাকি ডিটি তে বসাবো, সেটা আমার চিন্তা করার দরকার নেই। আমি দেখবো যে ভাই কেজি পার সেকেন্ডের যে মানটা, ওই মানটাই আমার কি এই টোটাল মানটা। তাহলে কিন্তু আমার কি অল্প কথাই কি ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? আমরা এই ম্যাথগুলো দেখে ভয় পাবো না, আমরাকে ফেস করব, আমরাকে ফেস করব যেন কি আমি রিয়েল অ্যান্সারটা বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা কি আসবে ভাইয়া বলো তো? আমার অ্যান্সারটা আসবে কি সি। হ্যাঁ পারবো, পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপর যদি একটু দেখো, আচ্ছা এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 সেশনে, এবং এই প্রশ্নটা 80% পোলাপাই না বুঝার কারণে ভুল করছে। জাস্ট প্রশ্নটা না বুঝার কারণেই ভুল করছে। আশা করি তোমরা অনেকে ভুল করবা। দেখো কি বলছে, 400 কেজি ভর 1 মিটার ব্যাসার্ধের একটা নিরেট গোলক এত বেগে গড়িয়ে চললে তার হচ্ছে গতিশক্তি কত, তাই না? তাহলে ভাইয়া বলো তো গতিশক্তি কি করবো বলো তো? হাফ এম ভি স্কয়ার, তাই না? কিন্তু ঘটনাটা দেখো, বস্তুটা কিভাবে চলছে বলো তো? এই গোলকটা এভাবে এভাবে গড়াই চলছে না, মানে এভাবে গড়াই কি সামনে আসছে না, গড়াই কি এভাবে সামনে আসছে, হ্যাঁ এভাবে সামনে আসছে না, মানে বস্তুটা কি সামনে এগোইছে। তাহলে ভাইয়া এইখানে কি ঘূর্ণন আছে কয়টা? 2টা, একটা নিচ অক্ষে ঘূর্ণন এবং কি সামনে যাওয়ার জন্যে। তার মানে দেখো এখানে গতিশক্তিটা কিন্তু 2টা পার্টে আছে। তার মানে নিজ অক্ষে ঘূর্ণনের জন্য গতিশক্তি প্লাস সামনে যে একটা বেগে এগোইছে এর গতিশক্তিটা সমষ্টিটাই কিন্তু এখানে তোমাকে বের করতে বলছে। অনেক স্টুডেন্ট শুধু কি করছে, যারা ভুল করবে, দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে যারা ভুল করবে তারা কিভাবে করছে, দেখো তারা বলছে গতিশক্তি তার মানে কত, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। জাস্ট হাফ বসাইছে, এম এর মান কত রে, এম এর মান 400 বসাইছে, তারপর কত ভি স্কয়ার, ভি এর মান কত 2 স্কয়ার বসাইছে। তারা কি একটা অ্যান্সার চিন্তা করছে, বাট এটা কিন্তু ভুল ছিল। জাস্ট কি ভাইয়া তোমার কনসেপ্ট না বুঝার কারণে। দেখো ভাইয়া গড়িয়ে চলছে তার মানে কি সে এভাবে নিচ অক্ষের সাপেক্ষে কি সামন দিকে এগোইছে, মানে ঘুরছে এবং আগাইছে, ঘুরছে এবং আগাইছে, বিষয়টা এরকম। তাহলে কি আছে বলতো, এইখানে গতিশক্তি ইকের মধ্যে কি আছে বলতো? ইকের মধ্যে আছে তোমার ঘূর্ণন গতিশক্তি প্লাস কি আছে বলতো, রৈখিক গতিশক্তি, দুইটাই আছে। হ্যাঁ রৈখিক গতিশক্তি। জাস্ট ভাই তোমার কনসেপ্ট বুঝতে হবে যে গড়িয়ে সামনে চলছে, ঠিক আছে? ওকে, তো এরপর দেখো ভাইয়া আমার ঘূর্ণন গতিশক্তিটা কি ছিল বলতো? ঘূর্ণন গতিশক্তি জানি আমি কি হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন তুমি বলতে এই একটা বড় ছিল, কনসেপচুয়াল ম্যাথ ছিল যে ভাই ওমেগা কি আই কি এগুলো কই পাবো। আচ্ছা খুব সিম্পলি দেখো, নিরেট গোলকের ক্ষেত্রে বলতো আই কত রে ভাইয়া? আই হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, 2/5 এম আর স্কোয়ার, এটা তোমাকে জানতে হবে। ওকে,
আচ্ছা, প্রতিটা পরীক্ষাতে এরকম 2-1টা কঠিন প্রশ্ন দিবে, কনসেপচুয়াল প্রশ্ন দিবে, যেটা তুমি না পারার কারণে ভুল হবে, মানে না বুঝার কারণে ভুল হবে। এই কারণে তোমার বেসিক ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট, বেসিক ক্লিয়ার থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জায়গাতে দেখো তো কি হবে। আচ্ছা, তার মানে হাফ আই এর মান কত ছিল 2/5 এম আর স্কোয়ার, এরপর দেখো এম আর স্কোয়ার প্লাস ওমেগা কত ভাইয়া বলতো, ভি ভাগ আর এর উপর কি বলতো হোল স্কোয়ার না, প্লাস এবার দেখো হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা ছিল আমাদের। তো এই জায়গা থেকে আমরা কি ইজিলি কি করতে পারি, 2 কাটতে পারি। আচ্ছা, এবং আর স্কোয়ার এবং এই আর স্কোয়ার কাটতে পারি। তাহলে কত আসতেছে বলতো, এখানে এখানে আমাদের আসতেছে 1/5 এম ভি স্কোয়ার প্লাস কত হাফ এম ভি স্কোয়ার, তাই না? তাহলে এখানে কত আসতেছে যদি আমরা যোগ করি, হচ্ছে কত আসবে, আচ্ছা 5 × 10, তার মানে কত 7/10 এম ভি স্কোয়ার না ভাইয়া বলো তো? আচ্ছা, এখন এই কাজটা তোমাকে যদি আমি ধরে না দিই, তোমাকে যদি আমি প্র্যাকটিস না করে, তুমি কি রিয়েল এক্সামে পাবা? কখনোই পাবা না। এই কারণে ভাই আমরা তোমাকে এই জিনিসগুলো ধরে 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 কি সলভ করাবো ইনশাল্লাহ। ওকে, তো ভাইয়া এবার যদি তুমি ভ্যালুগুলো বসাই দাও, দেখো তো কত আসে। তাহলে কত 7/10, এম এর ভ্যালুটা কত ছিল এবার তোমার 400। এবার দেখো ভি স্কোয়ারটা কত ছিল, ভি কত ছিল 2, তার মানে কত 4। এখন তুমি কাটাকাটি করো, ইনশাল্লাহ কি তোমার আর আটকাবে না। দেখো যদি কাটাকাটি করি, আচ্ছা 416, তার মানে 7 × 16 কত আসে বলো তো, 16 × 7, তার মানে কত 6 7 42, 2 হাতে 4, 7 × 7 7 4 11, হ্যাঁ 7 4 11, তাই না? 11। আচ্ছা, তার মানে কত 11 2 একটা 0, 1120 কোনটা আছে, 1120 কই 1120, বুঝতে পারছো? দেখো তো ম্যাথটা বড় হইতে পারে, ম্যাথটা প্রসেসটা বড় হইতে পারে, কিন্তু ক্যালকুলেশন ইজি, সবকিছু ইজি যদি তোমার কি বেসিকটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? দেখো ভাই এই বেসিক ক্লিয়ার করেই কি তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমাদের দায়িত্ব হচ্ছে তোমাকে এই বেসিক ক্লিয়ার করে জাস্ট ধরাই দেওয়া জিনিসগুলো, যে কিভাবে তুমি পরীক্ষার হলে বসে চিন্তা করবা, পরীক্ষার হলে বসে তুমি কিভাবে চিন্তা করবা, এই জিনিসগুলো তোমাকে কি অবশ্যই আমরা ধরাই দেবো ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছো সবাই, যে যারা এভাবে করবে তারা কিন্তু ভুল করবে। হ্যাঁ, যারা এভাবে করবে তারা কিন্তু ভুল করবে, এবং বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্ন ভুল করছে। ওকে, এরপর দেখো, আচ্ছা এই যে পার্সেন্টেন্সের ম্যাথ, যে কোনো অ্যাডমিশনে পার্সেন্টেন্সের ম্যাথ প্রচুর আসে, তো পার্সেন্টেন্স যদি আমরা সহজ করে চিন্তা করতে পারি, দেখো কিভাবে বলছে, কৌণিক গতি 10% বাড়াইছে, তার মানে কি ভাইয়া 10% বাড়ানোর মানে কি, আগে ছিল 1, 10% মানে কত 0.1, তাই না? তার মানে আলটিমেটলি কত হয়েছে বলতো 1.1 হয়েছে না, 1.1 হয়েছে, তাই না? তাহলে আমার গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে ভাইয়া বলতো কৌণিক, তার মানে আমি বাড়াইছি কাকে, কৌণিক গতিকে, বাড়তে চাচ্ছি কার, গতিশক্তি। তাহলে কৌণিক গতি আর গতিশক্তির মধ্যে, কৌণিক বেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি বলতো, কি রে? আমরা জানি কি বলতো ভাইয়া, আমরা জানি কৌণিক গতি ইকে ইকুয়াল টু কি, ইকে সমানুপাতিক ওমেগা স্কয়ার না? তাহলে ওমেগা, আচ্ছা তার মানে ইকে প্রাইম ওমেগা প্রাইম, তাহলে বলো তো ওমেগা প্রাইমটা কত হয়েছে 1.1 হয়েছে, এর উপর কি স্কোয়ার, এইটা মানে কত 11 স্কোয়ার, তার মানে 11 × 11 121, 2 ঘর সামনে দশমিক, তার মানে কত ভাই বলো তো 1.21। তাহলে এইটা হইলো কি তোমার ইকে প্রাইম, তাহলে ইকে প্রাইম হইলো তোমার 1.21। তাহলে বলো এবার, তার মানে তোমার লাগবে কি বলো তো, গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাইছে, তার মানে কত বলো তো ডেল ইকেটা না? তাহলে ডেল ইকে কত 1.21 মাইনাস যদি আমি কি করি 1, জাস্ট যখন আমার ওমেগা ছিল বলো, আমরা যদি 1 ধরি নেই পার্সেন্টেজের ক্ষেত্রে, আদিটা ধরবো 1, তার মানে কি আমার ইকেটাও হবে কত, এটাও কি 1, যেহেতু 1 স্কয়ার মানে কত 1। এরপর আমরা জাস্ট পার্সেন্টেজটা এতটুকু বাড়াই দিব, কতটুকু বাড়ছে, এটা হচ্ছে কি 10% বাড়ছে, তার মানে হয়েছে কত 1.1। তাহলে এবার দেখো তো এতটুকু দ্বারাই আমি বুঝতে পারছি, যদি কত বলছে অপশনগুলো কি দেখো, পার্সেন্টেজ আকারে শতকরা, তার মানে কত বলতো 0.21 ইন্টু কি 100%, তার মানে কত আসতেছে বলতো 21%, বুঝতে পারছো? দেখো পার্সেন্টেজের ম্যাথগুলা ভাই, দেখো টোটাল ম্যাথ করার কোনো সুযোগই নাই তোমার, পার্সেন্টেজের ম্যাথগুলো দেখেই আনসার করতে হবে, কারণ কি সময় কম। দেখো ভাই আমি বলছি কি, আমরা আদিটাকে 1 ধরে নিব, আর সাপোজ বলছে x%, তাহলে এটাকে আমি ধরবো কত x/100, ধরে যে মানটা আসছে জাস্ট অতটুকু বাড়াই দিব,
এই মানটা শুধু কি বাড়াই দিব, দিয়ে আমি টোটাল ভ্যালুটা পাবো। টোটাল ভ্যালুটার সাথে ওই আদি মানটার সম্পর্ক কি জাস্ট বসাই দাও, হয়ে যাবে। ঠিক আছে, এসে অফ করে দাও, সমস্যা নেই। বুঝতে পারছো ভাই? এভাবে তুমি চিন্তা করলে কি কোনো ম্যাথেই তোমার আটকাবে না, তুমি ভরসা রাখতে পারো। হ্যাঁ, ওকে, তাহলে কত আসছে রে? 21%। ক্লিয়ার? পারবা সবাই? আচ্ছা আচ্ছা, আমাদের তন্ময় সে খুবই হচ্ছে জঘন্যতম কবি, তার কবিতা হচ্ছে অশ্লীল কবিতা, সেই কবিতা শোনা যাবে না। হ্যাঁ, ওকে, দেখো এরপরের প্রশ্ন দেখো তো। এবার আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে যদি ঢুকে যাই, রাজশাহী ইউনিভার্সিটি 22 সেশনের একটা প্রশ্ন কি বলছে বলো তো? আচ্ছা, এটা তোমাকে পারতেই হবে, না পারলে হচ্ছে তোমার মাইট হবে কিন্তু। হ্যাঁ, এটা তোমরা বলো কত হবে বলো। আচ্ছা, কি হয়েছে বলো তো ভাইয়া? কোনো বস্তুর উপর এত বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে কি হয়েছে? কিউ বিন্দু থেকে পিতে স্থানান্তরিত হয়েছে, তাই না? তাহলে কিউ থেকে যেহেতু পিতে স্থানান্তরিত হয়েছে, তাহলে আমার ভেক্টরটা কি বলতো? আমি যদি এ থেকে বিতে যাই, তার মানে আমার ভেক্টরটা কি হয় বলতো? যদি এ বি ভেক্টরটা হয়, তাহলে আমরা বলি কি বি মাইনাস এ, তাই না? তাহলে আমি গেছি কিসে বলতো? আমি গেছি কই? আমার যাত্রা শুরু হয়েছে কি কোথায় থেকে বলতো? আমার যাত্রা শুরু হয়েছে কিউ থেকে পিতে, তাই না? তাহলে আমার পি কিউ ভেক্টরটা কি হবে বলতো ভাইয়া? পি কিউ ভেক্টরটা হবে কি বলতো? পি মাইনাস কিউ না? এখন পি মাইনাস কিউ যদি আমি করি, দেখো অনেক দূর আমার, তাহলে আমি একবারই করে দিচ্ছি। তাহলে -2 - 3 কত আসে রে? -5। আচ্ছা, যেহেতু এটাকে বলি আমরা কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড, তার মানে কি একক ভেক্টরটা কি হবে বলতো? আই। হ্যাঁ, ওকে, এরপর দেখো, এরপর প্লাস, আচ্ছা এখানে 3 -4, 3 -4, তার মানে কত আসছে? +4। 3 + 4 কত বলতো? +7 জে। আচ্ছা, এরপরে কত হচ্ছে? 5 -2, তার মানে কত? -2, তার মানে কত? +2। 5 + 2 মানে কত ভাইয়া বলতো? +7 কে। এইটা হচ্ছে তোমার ভেক্টরটা। এখন কাজ কি চাইছে বলতো? তাহলে তোমার কাজ কি হবে বলতো? W = F ডট পি কিউ। আচ্ছা, আমরা কি জানি? আই এর সহগ গুণ, জে এর সহগ গুণ, কে এর সহগ গুণ, এতটুকুই না? ওকে, তাহলে আই এর সহগ গুণ করো তুমি, কত হবে বলো? তার মানে কত? -2 - 5, তার মানে কত? +10, 5 × 2 = 10, 10। এরপর দেখো +3 + 7, 3 × 7 = 21 +21। ওকে, এরপর কত আসতেছে বলো তো? +4 + 7, তার মানে 4 × 7 = 28 +28। আচ্ছা, এখন তুমি কি এটা যোগ বিয়োগ করতে পারবা না? যোগ বিয়োগ না করতে পারলে মাইর হবে। হ্যাঁ, দেখো তার মানে 9, তাই না? 9, তার মানে 9 আর 4 4 হচ্ছে কত? 2 × 2 = 4 + 10, তার মানে কত? 59, তাই না? 59 যোগ। ঠিক আছে, তো ভাইয়া এই টাইপের প্রশ্নগুলো দেখো, এই কৃত কাজ দিন নয়, তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করো প্রচুর ম্যাথ আসছে, তার মানে এভাবে তুমি কি একটু দ্রুত চিন্তা করলে কি অ্যান্সারগুলো করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, এই চক কই পাইলে? এটা হচ্ছে সি। হ্যাঁ, 59 জুল। ঠিক আছে, 59 জুল। ঠিক আছে, এভাবে তোমাকে অবশ্যই চিন্তা করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের স্বর্ণা ঘোষও বলছে, সবাই বলছে অ্যান্সার। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ওকে, এরপর দেখি আমরা আরেকটা প্রশ্ন দেখি। এই প্রশ্নটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন। যেহেতু তোমাদের সবচেয়ে বেশি প্যারার জায়গাটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু পেঁচানো হয়, সেই পেঁচানো প্রশ্ন কিভাবে সহজ সমাধান করা যায় সেই জায়গাটাও আমরা চিন্তা করবো আজকে। দেখো তো ভাই কি বলছে? আচ্ছা, বলা আছে একটা ক্রেনের সাহায্যে এত কেজি ভরের বোঝাকে এত বেগে উঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত? আচ্ছা, ক্রেন কি করে বলো তো? আচ্ছা, ক্রেনের যে কনসেপ্টটা আছে, দেখো একটা বস্তুকে ক্রেন কি করে? ডিরেক্ট লম্বভাবে উপর দিকে তোলে। তার মানে বল যেদিকে বস্তুটার কি বল যেদিকে প্রয়োগ হয়, বস্তুটার কি সরণটাও সেদিকেই ঘটে। ঠিক আছে, সরণটাও সেদিকে ঘটে। তো আমরা ডিটেলস কনসেপ্টে গেলাম না, আমি জাস্ট বলছি যেহেতু ক্রেনের ক্ষমতা, এই কনসেপ্টটা আমি কেন এই ফর্মুলা ইউজ করব, এই কনসেপ্টটা আমরা ক্লাসে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ, কোনো প্যারা নেই। ওকে, দেখো তাহলে ক্রেনের ক্ষমতার ক্ষেত্রে আমরা নর্মালি যে ফর্মুলাটা মাথায় রাখবো সেটা হচ্ছে P = mgv। হ্যাঁ, mgv। আচ্ছা, যেহেতু যে বস্তুটা ভি বেগে উপর দিকে উঠতেছে, তার মানে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকেই কি বেগ পাচ্ছে, দুটো একই দিকে। তার মানে বেসিক যে কনসেপ্টটা হচ্ছে P = f.v, তার মানে কত? fv cos θ। তার মানে f = কত? mgv cos θ। তাহলে cos 0 ডিগ্রির মান থিটা কত পাবো বলো তো? একই দিকে, তার মানে কত ভাই? 0 ডিগ্রি, তার মানে কত? 1, তার মানে কি mgv। বুঝতে পারছো? এটা হচ্ছে মানে কেন mgv, এইটার রিজন সেটা তোমার আপাতত প্রশ্ন সলভের দরকার নেই, আমরা আমাদের
বেসিক ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। তো এখন জাস্ট আমরা মান বসাই। দেখো তাহলে আমার এম এর মান কত রে? এম এর মান হচ্ছে 200, জি কত ভাইয়া? আচ্ছা জি তো আমরা জানি কত 9.8, হ্যাঁ 9.8, ভি কত ভাইয়া রে? 0.1, 0.1। আচ্ছা এখন আমরা ইজিলি চিন্তা করতে পারবো। দেখো এই দশমিক এখানে সরাই দিছি, একটা জিরো কাটলাম, এই দশমিক এখানে সরাই দিছি, একটা জিরো কাটলাম, তাই না? তার মানে 98 গুণন 2 তার মানে কত? 196 ওয়াট, ক্লিয়ার? 196 ওয়াট, ঠিক আছে? এভাবে যদি স্বাভাবিকভাবে চিন্তা করা যায় দ্রুত অ্যান্সারগুলো করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ তুমি পরীক্ষার হলে বসে দ্রুতই করতে পারবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ মোটামুটি অনেকেই অ্যান্সার করছে, সাবাস সাবাস, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দিকে যাই। দেখো এটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22 সেশনের একটা প্রশ্ন। কি বলা আছে বলো তো? দেখো খুব ঠান্ডা মাথায় চিন্তা করা যায় প্রশ্নগুলা। জাহাঙ্গীরনগরের প্রশ্ন কি একটু আনকমন, কিন্তু তুমি যদি এই যে বেসিক ক্লাস এই জন্যই দরকার, বেসিক ক্লাসে যদি তোমাকে ধরাই দেওয়া যায় জিনিসগুলো তুমি পারবা। কি বলছে? খুব কঠিন কথা কি বলছে দেখো তো। কোনো বস্তু ভরবেগ আর গতিশক্তির মান সমান, তাই না? সহজ কথা এইটা বলছে না রে, পি আর ই কে এটা সমান বলছে। বাস্তবে হোক না হোক প্রশ্ন আমার বলছে সমান, আমি ধরে নেই সমান। তাহলে পি কি ভাই? পি হচ্ছে এম ভি না? ই কে কত ভাইয়া? হাফ এম ভি স্কোয়ার না? এম ভি স্কোয়ার। তো দেখতো এবার যদি আমি কাটাকাটি করি, এখানে এম আছে কাটলাম, দুইটা ভি আছে, একটা ভি কাটলে কি আরেকটা ভি থাকে না? তাহলে কি থাকতেছে বলো তো? শুধু ভি ইকুয়াল টু এই টুটা এইদিকে চলে যাবে, ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড না? তাহলে ভাই দেখে কি অ্যান্সার করা যায় ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড? দেখো তো দেখে কি অ্যান্সার করা যায় ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড? বলো তো, বলো তো ভাইয়া, দেখি কি অ্যান্সার করা যায় যে ভি ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড? হ্যাঁ ওকে সাবাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো এই প্রশ্নটা আবার রাজশাহী ইউনিভার্সিটি, এবং এই প্রশ্নটা দেখো তো, এই প্রশ্নটা কি তোমার প্লাস এগ্রি 2324 আসছে না? এই প্রশ্নটাই কিন্তু কি এগ্রি 2324 আসছে, ঠিক আছে? এই প্রশ্নটাই তোমার কি এগ্রি 2324 আসছে। প্রশ্নটা কি ছিল বলো তো? আচ্ছা প্রশ্নটাতে কি বলছে বলো তো? বলা আছে নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটার গতিশক্তি বেশি। তাহলে এই জায়গায় আমরা কিভাবে করব? আমরা জাস্ট এই যে ধ্রুব সংখ্যাগুলো আছে না, গতিশক্তির ক্ষেত্রে কি বলতো? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কত আসবে বলতো? এই অপশনটার ক্ষেত্রে এম কত? হাফ এম ভি স্কোয়ার, তার মানে কত? 3 × 1 স্কোয়ার। এই অপশনটার ক্ষেত্রে কত আসবে বলতো? 3 × 2 স্কোয়ার। এই যে 3 × এই 2 স্কোয়ার, মানে তুমি পরীক্ষার হলে বসে যেভাবে চিন্তা করবে ঠান্ডা মাথায়, দেখো তাহলে এখানে কত আসবে? 2 × কত আসবে বলতো? 3 স্কোয়ার। আচ্ছা এইখানে কত আসবে? তাহলে এখানে কত? 1। জাস্ট ধ্রুবকগুলোর পাওয়ার চিন্তা করো। ভি এর মান ভি কত? 4, তার মানে কত? 4 স্কোয়ার। এখন এই সংখ্যাটা কি মনে মনে গুণ করা যাবে না? অবশ্যই যাবে। দেখো এই সংখ্যাটা যদি আমি গুণ করি কত আসে? তার মানে কত আসে? 1 স্কোয়ার মানে 1, তার মানে কত? 3 ভাইয়া। এখানে কত? 2 স্কোয়ার মানে কত? 4, 3 এর 4 12। আচ্ছা এখানে কত আসে? 3 স্কোয়ার মানে কত? 9, 9 দুগুণা 18। এখানে কত আসছে? 4 স্কোয়ার মানে কত? 16 × 1, তার মানে কত? 16। এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত রে? এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 18 না? তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত? 18। তার মানে কি এই জায়গাতে কি আমাদের গতিশক্তিটা কি সর্বোচ্চ হবে? বুঝতে পারছো? টোটাল ম্যাথ করার দরকার নেই, জাস্ট ধ্রুবকের পাওয়ারগুলো চিন্তা করো, ধ্রুবকগুলো গুণ করো। যেহেতু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? সবার ক্ষেত্রে হাফ কমন, এমও কমন, ভি স্কোয়ার কমন, জাস্ট সংখ্যাগুলো আলাদা, সংখ্যাগুলো আমি গুণ করে দিব, ঠিক আছে? তো ভাইয়া এগ্রিতে এটা ভুল করছো? আচ্ছা যাই হোক, এভাবে যদি এবার চিন্তা করি, এবার তুমি ভুলও করবা না, দ্রুতও তুমি পারবা, ঠিক আছে? এবার তোমার আর ভুলও হবে না, এবং কি তুমি দ্রুতও পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো। আচ্ছা তো আচ্ছা আমরা একটু আমাদের কোর্সটা সম্পর্কে বলে দিই। দেখো ভাইয়া আমরা যেভাবে ক্লাস নিচ্ছি তুমি এভাবে আলটিমেটলি আমাদের প্রতিটা সাবজেক্ট ভিত্তিক প্রায় 25 করে ক্লাস, হ্যাঁ মোটামুটি 4টা সাবজেক্টে আমাদের 4% 100টা ক্লাস পাচ্ছ, প্লাস আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি, আইকিউ, যে ইউনিভার্সিটিতে যা দরকার। এখন আরেকটা বিষয় বলো, যেহেতু এখন কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি যে একটা মানে একটা ধ্যান ধারণা তৈরি হচ্ছে যে গুচ্ছ ভেঙে যাবে বা এই টাইপের যে বিষয়গুলা, কিন্তু ভাই তোমার যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন হয়, পরীক্ষা করে জগন্নাথ আলাদা হয়ে যায়, সাস্ট আলাদা হয়ে যায়, বেসিক জিনিস কি আলাদা হবে? হ্যাঁ বলো তো, এই যে বেসিক পড়াশোনাগুলো কি আলাদা হয়ে যাবে? মানে এমন কি যে হচ্ছে তোমার জগন্নাথ হচ্ছে অক্সফোর্ডের বই থেকে প্রশ্ন করবে, তোমার হচ্ছে সাস্ট হচ্ছে ইংল্যান্ডের বই থেকে প্রশ্ন করবে? না ভাই, বেসিক পড়াশোনা সেম। এই কারণে তোমাকে কি করতে হবে? একটা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা আলাদা হোক এক হোক সেটা আপাতত তোমার মাথা ব্যথার কারণ হওয়ার দরকার নাই। তুমি আপাতত যেটা করবা ভাই, তোমার আপাতত প্রিপারেশন নেওয়ার টাইম, তুমি প্রিপারেশন কমপ্লিট করো।
ভাই আলাদা হইলেও তুমি তোমার যদি পড়াশোনা ঠিক থাকে, আলাদা হইলেও তুমি ভালো করতে পারবা, একসাথে হইলেও ভালো করতে পারবা। তবে ভাই আলাদা হলে কি একটা এক্সট্রা মানসিক একটা আর্থিক একটা খরচ পড়ে যায়, একটা মেন্টাল প্রেশার পড়ে যায়। এর সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা অসুবিধা নিয়ে আমি ভাবতেছি না আপাতত, যেহেতু আমাদের কি পড়াশোনার টাইম, যে এখনো ফাইনাল সিদ্ধান্ত কোনো কিছুই না, নীতি নির্ধারকরা যেটা ভালো মনে করে সেটাই করবে। তুমি স্টুডেন্ট হিসেবে তোমার যে কাজটা হচ্ছে ভাই, তুমি এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার বেসিকটা গুছাই ফেলো, তোমার কন্টেন্টগুলো মাথার মধ্যে সেট করে ফেলো, তোমার পড়াশোনাটা শেষ করো, তারপর পরীক্ষার যে সিদ্ধান্ত আসে সেটা আলটিমেটলি হয়তো আমরা যা করার লাগে। আর আমরাও চিন্তা করব যে আমাদের স্টুডেন্ট ডিমান্ড অনুযায়ী সেরকম আমরাও কি একটা আমাদের দিক থেকে আমরা কি কর্তৃপক্ষকে জানানোর ট্রাই করব। তো আপাতত পরীক্ষা পদ্ধতি কেমনই হোক, ঠিক আছে। এই যে সায়রা খুব সুন্দর একটা কথা বলছে, ভাই যখন আপনি বুঝাচ্ছেন তখন তো সহজ লাগে, কিন্তু ভাই পরীক্ষার হলে কেন পারি না? ভাই এই কারণেই তোকে রেডি করব যথেষ্ট পরীক্ষা এবং ডাউট সলভের মাধ্যমে, ঠিক আছে। তোকে আমরা ক্লাসের পর ক্লাসে বুঝালাম, তুই নিজে কেন পারতেছিস না, এই কারণেই তোদেরকে আমরা কি এই যে এতগুলো ক্লাস পরীক্ষার মাধ্যমেই তোদেরকে কি রেডি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ভয় কিছু নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আর যথেষ্ট প্র্যাকটিসের জন্য আমরা প্র্যাকটিস শিট দেবো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে প্র্যাকটিস শিট। হ্যাঁ, প্র্যাকটিস শিট আমরা কিন্তু তোমাদেরকে কি প্র্যাকটিস শিটটা প্রোভাইড করব, যে আমি যে চ্যাপ্টারের উপর ক্লাস নিলাম ওই চ্যাপ্টারের উপর তোমাকে একটা প্র্যাকটিস শিট দিব। ওই প্র্যাকটিস শিটটা তুমি A to Z বুঝে উইথাউট কারো হেল্প না নিয়ে তুমি বুঝে শেষ করো। যেখানে প্রবলেম আসো আমাদের সাথে ডিসকাস করো, আমরা তোমার ডিসকাশনের মাধ্যমে তোমার প্রবলেম সলভ করবো। ভাই সেরা একটা প্রিপারেশন হবে। তখন আর কি হবে, ক্লাসে পারবা মানে কি পরীক্ষার হলে বসেও কি তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তো ভাইয়া সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে, তোমার গুচ্ছ হোক অগুচ্ছ হোক যেখানে হোক বেসিক প্রিপারেশনটা তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো ভাইয়া 999 টাকায় যদি এরকম একটা সুযোগ পাও, হ্যাঁ আমি মনে করি যে তোমার জন্য খুব একটা খারাপ হয় না, অবশ্যই সের একটা প্রিপারেশনে হয়ে যাবে। হ্যাঁ, দেখো ভাই আমাদের প্রতিটা প্রশ্ন মানে প্রতিটা ক্লাসেই টিচারের ডেডিকেশন তুমি দেখলেই বুঝতে পারবা যে টিচাররা আমাদের কত লেভেলের ডেডিকেশন দেয়। আজকে আমি আমার কথাই বলি, এই ক্লাসের স্লাইডটা আমি অনেক দীর্ঘ সময় ধরে ভেবে চিনতে তোমাদের জন্য বানাইলাম। তো প্রতিটা টিচারেই আমাদের সেম ডেডিকেশন আমরা ইনশিওর করব। তুমি ইনশিওর করবা তুমি পড়তেছো কতটুকু, আর তোমার পড়ানোর জন্য যে জায়গাগুলোতে প্রবলেম ফেস করবা আমাদেরকে জানাবা। আমরা তো আসি ভাই, আমরা তোমাকে এখানে টিচার হিসেবে পড়ানোর বাইরে আমি কি তোমার বড় ভাই হিসেবে তোমাকে পড়াবো, যেন কি তোমার আর কখনোই মানে যেহেতু তুমি ঘুরে দাঁড়াইতে চাচ্ছ, তোমার একটা জেদ ক্রিয়েট হোক, তুমি পারবো, আমাদের দিক থেকে তোমার ফুল সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তো দেখো ভাইয়া না আমরা প্র্যাকটিস শিটগুলো ওয়েবসাইটেই দিয়ে দেবো। হ্যাঁ, তুমি ওয়েবসাইটে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, দেখো ভাইয়া এরপর আমরা একটু পরের প্রশ্নের দিকে, আচ্ছা এরপর আরেকটা প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এখানে বলছে এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন, কি বলা আছে বলো তো? দেখো কি বলছে ভাইয়া, বলা আছে এরকম, 300 মিটার উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়তেছে। আচ্ছা পড়ুক, আমার বিষয় না। বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। তাহলে বলো তো, গতিশক্তি বিভব শক্তি ইপি এর অর্ধেক না, এটা বলছে না? আচ্ছা, গতিশক্তি বিভব শক্তি যদি n গুণিতক হয় তাহলে ভূমি থেকে উচ্চতা x ইকুয়াল টু কত বলো তো? h ডিভাইডেড বাই n+1। এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তুমি প্রশ্ন দেখে তো এটা বুঝতে পারতেছো যে ভাইয়া যেহেতু বিভব শক্তির সাথে র বিভক্তি আছে, যার সাথে র বিভক্তি তার সাথে অনুপাতটা গুণ করে দিব। তাহলে বিভব শক্তির সাথে কি আমি হাফটা গুণ করে দিছি। ওকে, তাহলে বলো তো আমার এইচটা কত রে? আমার এইচটা আসতেছে ভাই কত? 300 মিটার। এখন হাফ মানে কত রে? হাফ মানে আমি বলতে পারি 0.5। হ্যাঁ, 0.5 বলতে পারি। তার মানে কত? 0.5 + 1। আচ্ছা, এখন এই কাটাকাটিটা আমি তোমাকে এভাবেই যদি চিন্তা করি, দেখো তো, তার মানে এটা কত? 300 ডিভাইডেড বাই 1.5। তুমি কি 1.5 কে 3 ভাগ 2 লিখতে পারো? হ্যাঁ পারো। তার মানে এই 2টা কি তোমার আলটিমেটলি দেখো তো উপরে চলে যাচ্ছে না, এবং এই 3 কাটা যাচ্ছে না। তার মানে কত? 100 × 2। তার মানে আলটিমেটলি কত আসতেছে বলো তো ভাইয়া? 200। হ্যাঁ, তো এভাবে যদি তোমাকে ধরে চিন্তা করানো হয়, হ্যাঁ তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কিরকম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কে কিভাবে আনসার করতেছে। আচ্ছা, আমাদের ম্যাথ ক্লাস নেবে হচ্ছে কে নেবে বলো তো? কনক শ্রাবণ দাদা। হ্যাঁ, তোমরা হচ্ছে যদি আমাদের পেজে দেখো, ম্যাথ ক্লাস নেবে কনক শ্রাবণ দাদা। হয়তো কনক শ্রাবণ দাদাকে তোমরা অনেক জায়গায় দেখছো। আমি বিলিভ করি, হ্যাঁ, কনক শ্রাবণ দাদা যদি 25টা ক্লাসের মাধ্যমে তোমার ম্যাথকে তোমাকে তৈরি করে, হ্যাঁ তুমি পরীক্ষার হলে বসে তুমি নিজের সেন্সটা দেখতে পারবে। হ্যাঁ, পরীক্ষার হলে বসে নিজেকে সেন্সটা দেখতে পারবো। আমাদের টিচার নিয়ে তোমার কমপ্লেন করার কোনো সুযোগ নেই। সবাই যথেষ্ট ভালো পড়ায়, আমি একটু কম খারাপ পড়াই। হ্যাঁ, সব টিচারই যথেষ্ট ভালো পড়ায়, তো তোমাদের ভয়ের কিছু নাই।
তোমরা আমাদের টিচারদের দিক থেকে তোমরা সেরাটাই পাবা। হ্যাঁ, আমাদের টিচারদের দিক থেকে সেরাটাই পাবা ইনশাল্লাহ। ওকে, এই প্রশ্নটা দেখো তো, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রশ্ন নিয়ে আসলাম আমি। দেখো, যেহেতু জাহাঙ্গীরনগর, রাজশাহী, সাস্ট এই জায়গাগুলোতে তোমাদের বেশি প্রশ্ন চিন্তা করতে ঝামেলা, ওই জিনিসগুলোই কি আমরা আজকে ডিসকাস করবো। হ্যাঁ, একজন স্টুডেন্ট হিসেবে তুমি পরীক্ষার হলে বসে কিভাবে চিন্তা করবা সেই জায়গাগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। আচ্ছা দেখো কি বলছে ভাইয়া। আচ্ছা, মাত্র 999 টাকায় কিন্তু আমাদের ভর্তি চলছে রে। হ্যাঁ, ভর্তিটা করে নিও, আশা করি তুমি ব্যর্থ হবা না, তুমি ঠকবা না। হ্যাঁ, ভরসা রাখতে পারো, তুমি ঠকবা না। বলা আছে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, তাই না? তাহলে কি বলছে রে, আর প্রাইমটা কি বলছে ভাই, 2r। হ্যাঁ, আচ্ছা, ভর অর্ধেক, তার মানে কি এম প্রাইমটা কত ভাইয়া, m/2 না, এটা কি? আচ্ছা, বলছো অভিকর্ষ ত্বরণ কত? আচ্ছা, এটা অবশ্যই এমটা অবশ্যই ক্যাপিটাল। হ্যাঁ, এমটা অবশ্যই তুমি কি ক্যাপিটাল ধরেই নিবা, এমটা অবশ্যই কিন্তু কি ক্যাপিটাল এম। হ্যাঁ, যেহেতু গ্রহের ভর, তার মানে কি এম প্রাইমটা হচ্ছে m/2। তার মানে বলো তো জি সমানুপাতিক কি বলো তো, জি, তাহলে m/r²। না, আনুপাতিক প্রবলেমে আমরা ধ্রুব নিয়ে কাজ করব না। তাহলে দেখো, তাহলে আমি জি প্রাইম চিন্তা করতেছি, তার মানে এম প্রাইম ডিভাইডেড বাই কি আর প্রাইম। তো এখানেই তুমি ভ্যালুগুলো বসাই দাও। এম প্রাইম কত রে ভাইয়া, m/2, আর প্রাইম কত রে, 2r এর উপর কি হোল স্কয়ার। এখন দেখো তো তুমি কি চিন্তা করতে পারবা, তুমি কি চিন্তা করতে পারবা? দেখো তো এখানে কত আসতেছে, তাহলে m ভাগ এখানে আসতেছে একটা 2, এখানে 2 স্কয়ার মানে কত 4r²। না, তাহলে এতটুকু তো তোমার কি ফিক্সড আছে, তার মানে কত 4 দুগুণে 8, কত 4 দুগুণে 8, তার মানে কি কোনো কিছু ভাগ 8, তার মানে কত আসছে বলো তো, g/8। হ্যাঁ, এভাবেই তুমি কি দ্রুত চিন্তা করতে পারবা। অনেক পদ্ধতিতেই করা যায়, কিন্তু এভাবে কি দ্রুত তুমি চিন্তা করতে পারবা। হ্যাঁ, সবাই কি দ্রুত চিন্তা করতে পারবা। তাহলে অ্যান্সারটা কি আসে বলো তো, ডি। এভাবে দ্রুত চিন্তা করা যাবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, এরপর প্রশ্ন দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেম একটা প্রশ্ন, না একটু আলাদা আছে। হ্যাঁ, কি বলছে দেখো তো, বলা আছে সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে r ও 4r। আচ্ছা, বলছে গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত। তাহলে ভাইয়া বলতো ব্যাসার্ধ আর পর্যায়কালের সম্পর্ক কার মধ্যে বলতো, কেপলার না, কেপলার না? তুমি প্রশ্ন পড়ে বুঝতে পারতেছো যে ভাই ব্যাসার্ধ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি, কেপলারের সূত্র t² সমানুপাতিক r³। তাহলে এই জায়গা থেকে আমরা কিভাবে কাজ করব বলতো, এই জায়গা থেকে আমরা এভাবে কাজ করব যে t1 ভাগ t2 এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু r1 কত রে r2 কত ভাইয়া 4r এর উপর কি হোল কিউব। এটা কত আসতেছে, যদি তুমি r কাটো তাহলে কত 1/4 হোল কিউব মানে কত 1/64, 1/64। তো এরপর আসে, এরপর কত বলছে রে, অতএব t1 ভাগ t2 ইকুয়াল টু কত বলো তো, √1/64, তার মানে কত 1/8। ঠিক আছে, তার মানে কত 1:8। কোনটা অ্যান্সার, 1:8। ক্লিয়ার? দেখো, জাস্ট সিম্পলি চিন্তা করলেই কি অ্যান্সারগুলো পারা যায়। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে পড়তে গিয়ে হয়তো তুমি অনেক বড় ব্যাখ্যা পাবা, যে ব্যাখ্যাগুলো তোমার বেসিক ক্লিয়ারের জন্য দরকার আছে, কিন্তু রিয়েল প্র্যাকটিসে তোমাকে এভাবেই চিন্তা করতে হবে কিন্তু। হ্যাঁ, রিয়েল প্র্যাকটিসে এভাবেই চিন্তা করতে হবে। হ্যাঁ, রিয়েল প্র্যাকটিসে এভাবেই চিন্তা করতে হবে, ঠিক আছে? ওকে, পারা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ 1:8, তার মানে কত, বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বার অ্যান্সারটা। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো এটা হচ্ছে জিএসটি 22-23-এর প্রশ্ন। জিএসটি 22-23-এর প্রশ্ন কি বলছে দেখো তো, প্রশ্নটা অনেক হিজিবিজি একটা প্রশ্ন। দেখো তো কি বলছে, এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটি তারের এক প্রান্ত রেখে অন্য প্রান্তে এম ভর ঝুলালে বলছে কি তারটির ইয়ং গুণাঙ্ক এত গিগাপ্যাসকেল। হ্যাঁ, এত গিগাপ্যাসকেল। আচ্ছা, এই মান থেকে ভয় পাওয়ার দরকার নেই, এটা কি নিউটন পার মিটার স্কয়ার। গিগা মানে কত বলছে 10⁹9। আচ্ছা, ওটা নিয়ে প্যারা নাই। ওকে, বলছে ব্যাসার্ধ কি করছে বলতো, ব্যাসার্ধ অর্ধেক করছে, তার মানে ইয়ং গুণাঙ্কের মান কি হবে বলতো। আচ্ছা, আমরা মনে রাখবো যে ব্যাসার্ধ ক্ষেত্রফল যাই চেঞ্জ করুক না কেন, উপাদান আর তাপমাত্রা এই দুইটা ছাড়া পৃথিবীর আর যাই চেঞ্জ করুক না কেন, ওয়াই কি থাকবে বলতো, ওয়াই ধ্রুব থাকবে। হ্যাঁ, ইয়ং গুণাঙ্ক কি থাকবে, ধ্রুব থাকবে, তাই না? তার মানে আমার ব্যাসার্ধ অর্ধেক করুক দ্বিগুণ করুক ডাজন্ট ম্যাটার, আমার ম্যাটারটা হচ্ছে কি তখন কি থাকবে বলতো, অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো ভাইয়া, যে আমার তাপমাত্রার উপাদান ব্যতীত পৃথিবীর যাই চেঞ্জ করুক না কেন কি থাকবে বলতো, আমার কি ইয়ং এর গুণাঙ্কটা কি থাকবে বলতো ভাইয়া, ধ্রুব থাকবে। বুঝতে পারছি? ইয়ং গুণাঙ্ক কি থাকবে বলতো, ধ্রুব থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ওই যে কালকেই আমাদের ম্যাথের হচ্ছে কনক দাদার ক্লাস আছে, তোমরা ক্লাসটা করবা, অবশ্যই বুঝতে পারবা। হ্যাঁ, কনক দাদার ক্লাস করলেই বুঝতে পারবা। ওকে, ঠিক আছে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো
এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 20-21 সেশনে একটা প্রশ্ন। কি বলা আছে দেখো, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। একটা ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এটা পদার্থের তার স্থিতিস্থাপক সীমার মধ্যে বলছে 5% বাড়াতে সৃষ্ট পীড়ন কত। তা আমি বলবো সৃষ্ট পীড়নটা হচ্ছে জাস্ট মনে রাখবা y × x%। দেখো তো এভাবে যদি তুমি করো তাহলে কিছু লাগবে। আমি যদি বলি সৃষ্ট বল কত, তাহলে আমি বলবো YA × x%। দেখো তো তোমার জন্য কি খুব বেশি বড় ম্যাথ হয়ে যাবে, দ্রুত করা যাবে না ভাই? এরকম শর্টকাটগুলো তোমাকে লাগবে কিন্তু, হ্যাঁ, যেহেতু দ্রুত করতে হবে, কম সময়ের মধ্যে করতে হবে, এই জিনিসগুলো কি তোমাকে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো ভাইয়া বলো তাহলে কত আসে বলো তো, y কত রে? আমাদের y হচ্ছে 2 × 10⁻11। আচ্ছা x% মানে কত? 5%। তার মানে কত ভাইয়া বলো তো? 5/100। হ্যাঁ 100। তো এবার দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি একটু কাটাকাটি করি, এই যে 100 আর এইটা যদি কাটাকাটি করি তার মানে কত? 10 × 10⁹। ভাই অ্যান্সার তো একটা মিললো না, তাই না? দেখো তো এখানে যদি আমি কি করি বলো তো, এখানে যদি এই কাজটা করি কেমন হয়? যদি এই কাজটা করি, আচ্ছা এখানে দশমিক যদি এক ঘর আমি বামে সরাই, হ্যাঁ দশমিক যদি এক ঘর বামে সরাই তাহলে আমার 1 মিলে। তা আমি তোমাদের কি বলছিলাম যে দশমিক যত ঘর বামে সরাবো প্লাস তত, তাই না? তাহলে আলটিমেটলি কত আসতেছে? 1 × 10⁻10। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি এ। দেখো তো পারা যাবে এভাবে পারা যাবে রে ভাইয়া? হ্যাঁ এভাবে পারা যাবে না? এভাবে প্রতিটা ম্যাথ যদি তোমাকে হাতে হাতে সলভ করানো হয় এবং তোমাকে প্র্যাকটিস করতে দেওয়া হয়, তুমি কি পারবা? আমি তো বিশ্বাস করি তুমি পারবা। হ্যাঁ আমি তো বিশ্বাস করি তুমি পারবা। ওকে দেখো আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই। আচ্ছা এটা একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা সহজ প্রশ্ন নিয়ে আসলাম। আমরা সব ধরনের প্রশ্নই সলভ করবো, আমরা কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, সব ধরনের প্রশ্ন, তত্ত্বীয় কনসেপ্ট, সব ধরনের বেসিকই পড়বো ইনশাল্লাহ। যেগুলা থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয় অবশ্যই আমরা মানে হচ্ছে বুঝে পড়বো, অবশ্যই বুঝে পড়বো, ঠিক আছে? ফিজিক্স মুখস্থ টাইপ কোনো পড়াশোনা হবে না। দেখো আচ্ছা এত পীড়নের প্রয়োগে 1 মিটার দীর্ঘ একটি তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পেল। আচ্ছা ইয়ং গুণাঙ্ক কত? আমি বলছি ইয়ং গুণাঙ্কের ম্যাথগুলো আমরা বাংলায় করব। কি করব? বাংলায় করব। ইয়ং গুণাঙ্ক মানে কি বলতো? পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আমি জাস্ট এতটুকু মনে রাখবো। আমি ইয়ং গুণাঙ্কের ম্যাথগুলো বাংলায় করব। কারণ কেন বাংলায় করবো তুমি ক্লাসেই বুঝতে পারবা। দেখো আচ্ছা পীড়ন কত রে ভাই? ডিরেক্ট 10⁸। বিকৃতি কত? ∂L/L। আচ্ছা তাহলে আমার কত বিকৃতি কত বলো তো? ∂L/L। আমি বসাই দিই, সমস্যা নেই। তাহলে কত বলো? 10⁸। ∂L টা কত বলো তো? 10⁻3। এলটা কত রে ভাই? 1 না? 1 নিয়ে তো আমার চাপ নাই। তাহলে এখন আমার ডিরেক্ট কথা কি বলতো? এই 10⁻3 উপরে চলে যাবে। তার মানে উপরে যদি চলে যায় 10⁻, কত? 8+3, তাই না? 8+3। এই মাইনাসটা উপরে চলে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত? 8×3 কত হয়? আমি জানি না, তোমরা বের করো। 8×3 কত হয়? বের করো। পারা যাবে ভাইয়া? এভাবে যদি চিন্তা করো তুমি কি পারবা রে? বলো তো তুমি পারবা না? তুমি পারবা? বলো তো এভাবে চিন্তা করলে কি তুমি পারবা? আমি তো বিশ্বাস করি তুমি পারবা। হ্যাঁ ওকে, এভাবে চিন্তা করলে কি তুমি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ডি সবাই বলছে। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই। দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আবার চলে আসলাম হচ্ছে 22-23 একটা প্রশ্নে। কি বলা আছে বলো তো? আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো প্রচুর ভুল করে, স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে দেখো, খুব সহজেই চিন্তা করা যায়। আচ্ছা বলা আছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য, তার মানে প্রথম ক্ষেত্রে বলো তো সেকেন্ড দোলকের টি বলছে 2 সেকেন্ড আর দৈর্ঘ্য L = বলছে কত? 1 মিটার। আচ্ছা বলছে যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয় তার দৈর্ঘ্য কত? তার মানে এটা হচ্ছে যে দোলক, তার মানে যে দোলক দেখো মিনিটে 25 বার দোল দেয়, তার মানে একবার দোল দিতে যে সময়টা তার পর্যায়কাল, সেটাকে বলি আমরা কি? পর্যায়কাল। তার মানে বলো তো তার পর্যায়কালটা কত আসবে? তার মানে একবার দোল দিতে যে সময় নেয় সেটা কি? 25 বার। তার মানে 25 বার দোল দিতে যে সময় নেয় সেটা কত বলতো? 60 সেকেন্ড। তার মানে একবার দোল দিতে কত বলতো? 60/25। তাহলে 60/25 যদি আমি কাটাকাটি করি এটা আলটিমেটলি আসবে কত? 2.4 সেকেন্ড। তার মানে এর পর্যায়কাল কত বলতো? 2.4 সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে এই লাইনটা দ্বারা কি বুঝতে হবে? এই লাইনটা দ্বারা তুমি বুঝবা তোমাকে ভাইয়া কি পর্যায়কাল আসবে, মানে একবার দোল দিতে কত সময় লাগবে সেটা হচ্ছে কি তোমার পর্যায়কাল, ঠিক আছে? তো এই মানটা কি তুমি বের করে নিবা এখান থেকে। তাহলে তুমি এই দোলকের ক্ষেত্রে কি বলতো, এই দোলকের দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে বলছে, তাই না?
তাহলে তুমি কি জানো ভাইয়া বলো তো? তুমি জানো টি সমানুপাতিক রুট ওভার এল, টি সমানুপাতিক রুট ওভার এল। তো এই জায়গা থেকে কি বলা যায় যে আমি যদি বলি এটা হচ্ছে 1 1, এটা 2 2 যদি বলি, তার মানে বলো তো একবারে কি বলা যাচ্ছে ভাই L2 ভাগ L1 ইকুয়ালস টু, যেহেতু সমানুপাতিক তার মানে কত T2 ভাগ T1 এর উপর কি হোল স্কয়ার, তাই না? তাহলে বলো তো কত আসে রে? 2.4 ডিভাইডেড বাই কত আসে 2, এর উপর যদি আমি হোল স্কয়ার করি তাহলে কত আসে বলো তো? তার মানে আসতেছে কত 1.2, হ্যাঁ 1.2 এর উপর কত স্কয়ার, 1.2 এর উপর স্কয়ার, তাই না? তাহলে বলো তো 1.2 এর উপর স্কয়ার মানে কত? তার মানে L2 ইকুয়াল টু কত আসতেছে ভাই? দেখো তো 12 স্কয়ার না, 12 12 মানে কত রে 144, তার মানে কত 12 স্কয়ার মানে কত ভাই বলো তো? 144, 144। তার মানে 12 স্কয়ার মানে কত? 1.2 দুইটা আছে, দুই ঘর সামনে আমি দশমিক বসাই দিই, তার মানে কত আসতেছে বলো তো? যে 1.44 ইনটু কি L1, L1 এর মান কত বলো তো? L1 এর মান কি আবার 1 মিটার, তার মানে এটা যদি 1 হয় তার মানে অ্যানসারটা কি শুধুই আমার 144 মিটার, 1.44 মিটার। বুঝতে পারছো? এভাবে চিন্তা করা যাবে ভাইয়া বলো তো? এভাবে চিন্তা করা যাবে রে? হ্যাঁ এভাবেই চিন্তা করা যাবে। ঠিক আছে, সাবাস সাবাস সাবাস। হ্যাঁ ইনশাল্লাহ পারবা তোমরা, হ্যাঁ আমি বিশ্বাস করি তো তোমরা পারবা, অবশ্যই তোমাকে পারতে হবে। হ্যাঁ ওকে, জাস্ট এভাবে ঠান্ডা মাথায় যে এই কাজটা অনেক স্টুডেন্ট ভুল করে, কিন্তু আমার স্টুডেন্টদের ভুল করা যাবে না। যতবারই বলুক আমার বলতে হবে একবারে কত মিনিট লাগবে, কত সেকেন্ড লাগবে, এইটা তোমরা বের করবা তোমরা, তাহলে কি অ্যান্সারটা হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে, কোন একটা ফোন দিছিল, ঠিক আছে ওকে। আমরা একটু পরের প্রশ্নটার দিকে যদি যাই। আচ্ছা, এটা একটা সাস্টের প্রশ্ন। হ্যাঁ সাস্টের প্রশ্ন, সাস্টে কি বলছে বলো তো? সরল সন্ধিত গতিসম্পন্ন গতি সমীকরণ দেওয়া আছে, তাই না? এই জায়গা থেকে দেওয়া আছে। তাহলে আমরা জানি এই টাইপের যদি আমরা কি পাই বলতো, এর সহগটা কি পাই বলতো 1 পাই, তাহলে এক্স এর যে সহগটা এটা হচ্ছে আমার ওমেগা স্কয়ার, এক্স এর সহগটা কি আমার ওমেগা স্কয়ার কত বলতো 16। তাহলে আমার কি বলছে বলতো পর্যায়কাল, তার মানে তাহলে ওমেগা ইকুয়ালস টু কত বলতো? ওমেগা ইকুয়ালস টু কত 4, তাহলে বলো ওমেগা ইকুয়ালস টু কত? টুয়াইস পাই ভাগ টি ইকুয়ালস টু কত ভাইয়া 4, তাহলে টি ইকুয়ালস টু কত বলো? তাহলে টুয়াইস পাই ভাগ, তার মানে কত পাই ভাগ 2, পাই ভাগ 2 বাকি 90 ডিগ্রি, তাই না? পাই ভাগ 2 ভাগ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি অ্যান্সারটা আমাদের কত আসে বলো তো? পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে পারা যাবে? ওকে, হ্যাঁ এভাবে পারা যাবে, হ্যাঁ পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, করাই পরেগুলো সহজ, সমস্যা নেই, ক্লাস আছে পরে। ওকে দেখো, এরপর ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন আমরা নিয়ে আসলাম, ঢাকা ইউনিভার্সিটি একটা প্রশ্ন নিয়ে আসলাম। আমরা সব ধরনের ইউনিভার্সিটির প্রশ্ন একটু সলভ করতে হবে। কি বলা আছে বলতো? একটা সরল দল গতি সম্পন্ন একটি কণার বিস্তার দেওয়া আছে, তাই না? আমার এ এর ভ্যালুটা দেওয়া আছে, এ এর ভ্যালুটা দেওয়া আছে, বলছে কম্পাঙ্ক, তার মানে এফ দেওয়া আছে, বলছে বলতো কত সর্বোচ্চ দ্রুতি কত, তার মানে ভি ম্যাক্স কত রে? ভি ম্যাক্স কত বলতো? ভি ম্যাক্সটা আমাদের কত বলতো ওমেগা এ, তাই না? তাহলে ওমেগা কত রে ভাইয়া? টুয়াইস পাই এফ ইনটু কি এ না এ। তো এখন ভাইয়া এই কাটাকাটিটা কি আমরা করতে পারবো? দেখি আমরা পারি কিনা। তারপরে টুয়াইস পাই এফ এর ভ্যালু কত? 2.5 ইনটু এর ভ্যালু কত রে? 0.02। আচ্ছা, এখন এইটা খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করা যায় কিভাবে, দেখো তো এটা খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করা যায় কিরকম। আচ্ছা, আমি যদি লিখি 2.5 কে যদি আমি আলটিমেটলি 2 দ্বারা গুণ করি তার মানে কত 5, তাই না? 5 পাই তাই না? তাহলে 5 পাই ইনটু 0.02, তার মানে এবার আসো 5 দুগুণা 10। আচ্ছা, তার মানে 2 ঘর সামনে আবার দশমিক আছে, 2 ঘর সামনে যদি দশমিক দিই 0.1 ইনটু পাই না, তার মানে 0.1 ইনটু পাই, তার মানে কত দেখো 0.1 ইনটু পাই এর ভ্যালু কত 3.1416। তো এইটা গুণ করলে কত আসে বলো তো? 0.314 না? দেখো তো, দেখো ভাইয়া এই ধরনের ম্যাথগুলো গুণ করতে তুমি কিন্তু বিপদে পড়ে যাও। তুমি যদি একটু সহজ করে চিন্তা করো তাহলে কি মানগুলো হাতে কলমেই বের করা যাবে। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সেশনের একটা প্রশ্ন, এটা যদি আমরা পারি তো তুমি বর্ষার আগে কি ক্যালকুলেশন নিয়েও কি তোমার কোনো চাপ হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ক্যালকুলেশন নিয়েও কি কোনো চাপ হবে না। ওকে, এরপর দেখি আমরা আসি। আচ্ছা, এবার হচ্ছে জিএসটি 20-21 সেশনের একটা প্রশ্ন। আমাদের বলা হয় যে জিএসটি 20-21 প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ। তো দেখি আমরা কঠিন প্রশ্ন নিয়ে এবার কাজ করি। দেখো, আচ্ছা মোটামুটি আমি এখন পর্যন্ত যে প্রশ্নগুলো টাচ করতেছি সবগুলো অ্যানালাইটিক্যাল প্রশ্ন, মানে এই প্রশ্নগুলোতে ওই সময়ের স্টুডেন্টরা বিপদে পড়ছে। তো আমি ওই প্রশ্নগুলোই দেখি কোন জায়গায় তারা বিপদে পড়লো,
সেই জায়গাটা দেখো তো আমরা সাবলীলভাবে চিন্তা করতে পারতেছি? এখন পর্যন্ত সাবলীলভাবেই চিন্তা করতে পারতেছি। এই কারণে কি তোমার ওই জিনিসগুলো বারবার বেসিক ক্লিয়ার করে পড়ে আসতে হবে, যেটা আমরা ক্লাসে করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, দেখো কি বলছে। সরল গতিসম্পন্ন একটি কণার সরণ দেওয়া আছে এক্স ইকুয়াল, দেওয়া থাকে আবার সমস্যা নাই। স্প্রিং ধ্রুবকও দেওয়া আছে, আচ্ছা টিও দেওয়া আছে, বলছে গতি শক্তি বিভব শক্তি কত? তাহলে ভাইয়া বলো তো স্প্রিং না, তাহলে স্প্রিং এর কথা বলছে এবং সহসন্ধিত বস্তুর গতি শক্তি তার মানে কত? বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার না? আচ্ছা তাহলে হাফ, তোমার কে এর ভ্যালু কত দেওয়া আছে রে? কে এর ভ্যালু দেওয়া আছে 30। এখন তো ঝামেলাটা ভাই, এক্স কি দেওয়া আছে? না, আমার এক্সটা এরকম করে দেওয়া আছে, এক্সটা আমার কি এরকম করে দেওয়া আছে, এক্সটা বলা আছে 2 sin 30, 2 sin 3t, তার মানে কত? 2 sin 3, টি এর ভ্যালু কত রে? টি এর ভ্যালু হচ্ছে π/9, π/9। তো ভাইয়া ঘটনাটা কি ঘটছে? হ্যাঁ ঘটনাটা ঘটছে। এটা যদি কাটাকাটি করি 3, তাহলে π/3 কত? 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান কত? 2 × √3 আচ্ছা √3/2, 2 যদি কাটাকাটি করি কত? √3, তার মানে এক্স স্কোয়ার, তার মানে কত? √3 এর উপর কি স্কোয়ার, তার মানে কত আসে বলো তো? তার মানে হাফ 30 × কত? 3, তাহলে 3 × 3 = 90, 90 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে রে বলো তো? 45 জুল, তাই না? 45 জুল। ক্লিয়ার? এই জনগণ, এই ধরনের প্রশ্নগুলা তোমাকে যদি আমি বারবার করাই, হ্যাঁ তোমাকে যদি প্রচুর প্র্যাকটিসের উপরে রাখি, দেখো তো যত কঠিনই হোক না কেন, হ্যাঁ যত কঠিনই হোক না কেন তোমার দ্বারাই পসিবল, ঠিক আছে? এই জন্যে ভাইয়া তোমাকে প্রচুর ক্লাস পরীক্ষার মাধ্যমে তৈরি করতে হবে। হ্যাঁ সবসময় আমরা আশা করবো না যে প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক সমস্যা নাই, কিন্তু আমাদের জন্য আমরা যদি এভাবে বুঝে বুঝে করি আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার, পারবো? পারবো, ওকে ঠিক আছে, আমি বিশ্বাস করি তুমি পারবা, তোমাকে পারতেই হবে। এরপর এটাতে আসো তো, দেখো তো এটা জাহাঙ্গীরনগর আবার কি? আচ্ছা এটা একটা কেমিস্ট্রির প্রশ্ন, এটা আমি কেমিস্ট্রির জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ এটা হচ্ছে আমার কেমিস্ট্রি টিচার তোমাকে সলভ করাবে। হ্যাঁ আমার কেমিস্ট্রি টিচার তোমাকে সলভ করবে। হ্যাঁ কেমিস্ট্রি টিচার, যদিও এটা আমাদের ফিজিক্সের প্রশ্ন। আচ্ছা যেহেতু আমি কেমিস্ট্রি খুব বেশি পারি না, আচ্ছা আমার কেমিস্ট্রি টিচারের জন্য দিলাম, তো তোমরা একটু জাস্ট অ্যান্সারটা বলো, অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? এটা আমার কেমিস্ট্রি টিচার তোমাকে খুব সুন্দরভাবে সলভ করাবে, কিন্তু আমাদের এটা ফিজিক্সের একটা পার্ট। হ্যাঁ এটা হচ্ছে আমি ডিরেক্ট প্রশ্নগুলো নিয়ে কাজ করছি, তো এটা জাহাঙ্গীরনগর 22 সেশনের ফিজিক্স সেগমেন্টে এটা আসছে, অবশ্যই এটা একটা ফিজিক্সের একটা প্রশ্ন। হ্যাঁ বলো। আচ্ছা আবির ভাইয়া দেখো ক্যালকুলেশনে আসলে সমস্যা হবেই, এই যে আবির যে প্রবলেমটা বললো যে ক্যালকুলেশনে সবার সমস্যা, ভাই ক্যালকুলেশনে সমস্যা হবেই, এই কারণে কি সময় দিতে হবে, সময় দিয়ে তোমাকে তৈরি করতে হবে, তোমাকে পর্যাপ্ত প্র্যাকটিস করাইতে হবে। এই সেই জন্যই তো আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব কি শুধু তোমাকে কি বুঝাই দিলাম ছেড়ে দিলাম শেষ? না ভাই, তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। হ্যাঁ ক্যালকুলেশনের যে জায়গাগুলোতে সমস্যা সেগুলো নিয়ে কাজ করা হবে। হ্যাঁ মানে তোমার যেখানে প্রবলেম সেই জায়গায় চিকিৎসা হবে এই কোর্সে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে তো এটা তুমি পারবা, অ্যান্সারটা মেবি এটাই আসে। হ্যাঁ ওকে বাদ দাও, পরেরটাতে আসি আমরা। দেখো জাহাঙ্গীরনগর 22 একটা প্রশ্ন, দেখো জাহাঙ্গীরনগর 22 কি বলছে বলো তো? আদর্শ গ্যাস ভারসাম্য অবস্থা P1 V1 T1 N থেকে অন্য ভারসাম্য অবস্থা P1 V1, আচ্ছা এটা N সমান, তার মানে আমরা যদি তাহলে কোনটা সঠিক দেখো তো, আমি যদি এভাবে চিন্তা করি বলো তো, P1 V1 ভাগ T1, P2 V2 ভাগ T2, তাই না? আচ্ছা তাহলে বলো তো P2 V2 ভাগ T2 কত করছে বলো তো? P2টা কত রে? P2টা কত বলছে? 2P1, তাই না? 2P1। আচ্ছা V2টা কত বলছে রে? V2টা হচ্ছে 3V1, 3V1 ডিভাইডেড বাই T2, তাই না? T2। তো দেখো এবার চিন্তা করা যায় ধরুন P1 ভ্যানিশ করছি, V1 ভ্যানিশ করছি, তার মানে কি থাকতেছে বলো তো? 1 ভাগ কই গেল আমার, কি থাকতেছে বলো তো? 1 ভাগ T1 ইকুয়ালস টু 3 দুগুণে 6 ভাগ T2, তাহলে কত আসে রে? আমার T1 T2 এর মধ্যে সমস্যা হয়েছে, তার মানে উল্টাই দাও, T1 ইকুয়ালস টু কত? T2 ভাগ 6, জাস্ট উল্টাই দিছি, দেখো তো জাস্ট উল্টাই দিছি। হ্যাঁ আর কিছু করছি দেখো তো, জাস্ট উল্টাই দিছি আর কিছু করি নাই, জাস্ট উল্টাই দিলে কি তুমি পারবা? হ্যাঁ তাহলে কি জাহাঙ্গীরনগর বলুক আর রাজশাহী ইউনিভার্সিটি বলুক আর গুচ্ছ বলুক আর গুচ্ছ ভেঙে বলুক, তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? বেসিক ক্লিয়ার করে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সেই দায়িত্ব আমরা নিচ্ছি, কিন্তু ভাই প্র্যাকটিসে আমরা যে কাজটা দিব কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের শুধু আমরা ক্লাস করে তোমাকে ছেড়ে দিচ্ছি না ভাই, আমরা ক্লাস করে তোমাকে যে একটা পড়া দিচ্ছি, পড়া না হইলে তোমার হচ্ছে খবর আছে, পড়াকে
তাহলে আমি কেমনে বুঝবো যে তোমার পড়া হইলো কিনা? আমি অবশ্যই তোমাকে হচ্ছে তোমার রেজাল্ট দেখবো, রেজাল্টে তুমি কেন কম পাইলে আমাকে জবাবদিহি করতে হবে, কোন জায়গায় প্রবলেম ছিল সেটা আমি আমার সাথে ডিসকাস করতে হবে, তাই না? তো এই ধরনের তোমার এখন দেখো ভাইয়া, যেহেতু অনলাইন, তোমার নিজের ভিতরে কিন্তু জেদটা থাকতে হবে। তোমার কোন জায়গার হচ্ছে তোমার মার্ক কম পাইলে তোমাকে অবশ্যই আমাকে বলতে হবে যে ভাই আমার এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, আমরা ওই জায়গাগুলোতে নিয়ে কাজ করব, তোমার যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো ভয়ের কিছু নাই, হ্যাঁ, মানে তুমি শুরু করছো যাত্রা, মানে কি এই শেষ পর্যন্ত ইনশাল্লাহ হবে, হ্যাঁ। আচ্ছা, ক্লাসের মোশন বেশি লাগছে? আচ্ছা, না আজকে জাস্ট আমরা একটু জাস্ট পড়ার ধরন দেখাচ্ছি, আমরা রিয়েল ক্লাসে জাস্ট ধীরে ধীরে মানে পুতির আমরা তো এত কি 100 এখানে 50টা প্রশ্ন সলভ করাবো, মানে আমাদের মেইন যে টপিক ভিত্তিক যে ক্লাসগুলা, এগুলাতে আমরা একদিনে একটা চ্যাপ্টার শেষ করাবো না। যেমন আমি ভেক্টরের উপর 2টা ক্লাস রাখছি, তার মানে একটা নির্দিষ্ট পার্ট শেষ করাবো, যতক্ষণ পর্যন্ত তুমি বুঝো নাই তোমাকে বুঝাই শেষ করব। খুব বেশি চাপ না, আমরা যতটুকু পড়বো কোয়ালিটি দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে সময় নিয়ে বুঝে বুঝে পড়বো, তো ওখানে আর প্যারা হবে না ইনশাল্লাহ, হ্যাঁ, ওখানে আর প্যারা হবে না। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো এটা আবার রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন কি বলছে দেখো তো। আচ্ছা, বলা আছে একটা শুষ্ক থার্মোমিটার তাপমাত্রা দেওয়া আছে, আচ্ছা আর্দ্র থার্মোমিটার তাপমাত্রা দেওয়া আছে এবং গ্লেসিয়ারের উৎপাদক আছে, শিশিরাঙ্ক, তাই না? তাহলে আমরা শিশিরাঙ্কের ম্যাথগুলো কি জানি রে? থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2, তাই না? এটা আমরা জানি না ভাইয়া? জানি। আচ্ছা, θ1 এর পরিচয় কি ছিল রে? শুষ্ক বাল্বের তাপমাত্রা তো, তাই না? তাহলে θ1 কি ছিল? শুষ্ক বাল্বের তাপমাত্রা কত এখানে? 35। θ2 কি ছিল ভাইয়া? সিক্ত বাল্বের তাপমাত্রা কত? 30, হ্যাঁ 30। আচ্ছা, গ্লেসিয়ারের কনস্ট্যান্ট তোমার দেওয়া আছে। আচ্ছা, শুষ্ক বাল্বের তাপমাত্রা গ্লেসিয়ার কনস্ট্যান্ট, তার মানে θ1 এর জিটা কত বলো তো? θ1 এর জিটা ছিল 1.6 এতটুকুই দিয়ে বলছে তোমার শিশিরাঙ্ক থিটা কত, তাই তো? দেখো তো, এটা হচ্ছে তোমার ক্লু। ওকে, তাহলে বলো তো θ1 কত রে? 35 মাইনাস জি এর মান কত? 1.6 ইন্টু 35 মাইনাস 30 মানে কত? 5। দেখো এখন 35 মাইনাস এটা কি গুণ করা যায়? কত? 5 6 30 0, হাতে 3, 5 অক্ষে 5, 5 আর 3 8। আচ্ছা 80, তার মানে এক ঘর সামনে দশমিক আছে, এখানে দশমিক বসাই দাও, তার মানে কত? 35 মাইনাস 8 কত রে? আচ্ছা 35 মাইনাস 8 কত বলো? এটা কি যোগ বিয়োগ করতে পারবা না? আমি না হয় পারি না, তুমি তো পারবা। 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বলো তো কত আসে? আচ্ছা হ্যাঁ বি, তার মানে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। দেখো তো ভাইয়া, এই ধরনের বিষয়গুলোকে পারবা? তোমাকে প্রতিটা জিনিস যদি ধরে ধরে বোঝানো হয় তুমি অবশ্যই পারবা। আচ্ছা, এখানে মনে রাখবা কি বলতো, এই গ্লেসিয়ারের কনস্ট্যান্টটা অবশ্যই শুষ্ক বাল্বের তাপমাত্রা হইতে হবে। যদি এখানে সিক্ত বাল্ব 30 ডিগ্রিতে বলতো সেটা কিন্তু আমি নিতাম না, অবশ্যই এটা হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা, হ্যাঁ শুষ্ক তাপমাত্রায়, এটা অবশ্যই তোমার কি শুষ্ক তাপমাত্রায় হইতে হবে, শুষ্ক তাপমাত্রায় হইতে হবে, তাহলে তুমি পারবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ পারবা ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, এটাও রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। দেখো তো, বলো এই প্রশ্নটা তোমাদের উপরে ছেড়ে দিই, বলো কি হবে দেখি জনগণ, একটু তোমরা অ্যান্সার করো তো রে। বলো এই প্রশ্নটা তোমাদের উপর যদি ছেড়ে দিই তুমি কিভাবে অ্যান্সার করবে, একটু বলো, বলো তো, বলো বলো বলো, তোমার উপরে যদি আমি ছেড়ে দিই তুমি কিভাবে অ্যান্সার করবা? আচ্ছা, তাহলে দেখি তুমি কিভাবে অ্যান্সার করবা। আচ্ছা, আমি মেবি পিছাই আছি, আমার মানে আমি কমেন্টে পিছাই আছি। ওকে, দেখো একক আয়তনে তলের কোন আবদ্ধ গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দেয় তা তার গতিশক্তির, তুমি বুঝতেছো যে ভিটা হচ্ছে 1। আচ্ছা, যেহেতু একক আয়তন বলছে তার মানে চাপ কত, আর এখানে তোমার গতিশক্তি বলছে, তাই না ভাই? পি ভি ই কে এর মধ্যে কি কোনো সম্পর্ক আমার জানা আছে? বলো তো, চিন্তা করতো, পি ভি আর ই কে, পি ভি ই কে এর মধ্যে কোনো সম্পর্ক জানা আছে? আছে তো, কোনটা রে? ই কে ইকুয়ালস টু 3/2 পি ভি না? হ্যাঁ এটাই তো। আচ্ছা, তাহলে ভাই বল পি ইকুয়াল টু কত আসতেছে রে? পি ইকুয়াল টু তাহলে 2/3 ই কে ভাগ ভি না? ই কে ভাগ ভি না? তাহলে বল এই যে ভি এর মানটা কত বলতো? এই ভি এর মানটা কত? 1, তার মানে কত আসতেছে? 2/3 ই কে না? আচ্ছা, এটাকে বাংলায় কি বলা যায় বলতো? তাহলে বলছে দেখ, চাপ, চাপ গতিশক্তির কত অংশ? তাহলে চাপ গতিশক্তি বলতো, এই যে চাপ গতিশক্তির কত বলতো?
এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? 2/3, তার মানে 2/3 বলা হয়। বলো তো 2/3 বলা হয়, বলো তো, বলো এটাকে কি 2/3 বলা হয়? ইয়াস, তাহলে কত? 2/3, ঠিক আছে, 2/3। তার মানে এই জায়গাটা থেকে তোমাকে চিন্তা করতে হবে যে পি ভি আর ইকের মধ্যে সম্পর্ক কি। তো সেই সম্পর্কে তুমি ইজিলি চিন্তা করতে পারবা। আমি তোমাকে ক্লাসে করাবো ইনশাল্লাহ, এই জিনিসগুলো কি ক্লিয়ার করাবো। তার মানে কি তুমি অবশ্যই পারবা, হ্যাঁ তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ, ঠিক আছে, বুঝছো? 2/3, তাই না? তার মানে 2/3 মানে কত? 2/3। ওকে ওকে ওকে, পরের দিকে এসো। আচ্ছা, এটা রাজশাহী ইউনিভার্সিটি একটা প্রশ্ন, না এটা কি জাহাঙ্গীরনগরের, না কি বলা আছে বলো তো? বলা আছে এরকম, আচ্ছা এটা হচ্ছে 0.2 কেজি, হ্যাঁ 0.2 কেজি রান্নার তেলের তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি বাড়াতে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি মানে কত? ডেল থিটা না? সেলসিয়াসের যেটা কেলভিনের সাথে সব একই কিন্তু, হ্যাঁ। তাহলে কত শক্তি প্রয়োজন? আচ্ছা, এই শক্তিটা কি বলতো? এই শক্তিটা কি তোর তাপ শক্তি? হ্যাঁ, তাপ শক্তি বলছে। আচ্ছা, বলা আছে 0.2 কেজি রান্নার তেলের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত শক্তি প্রয়োজন, যদি তেলের আপেক্ষিক তাপ তো দেওয়া থাকে, তাই না? তাহলে আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে, ভরও দেওয়া আছে। তাহলে আমার হচ্ছে কোন ফর্মুলা আমি ইউজ করব বলো? তাহলে তাপ কিউ ইকুয়াল টু, আমরা জানি না ভাইয়া, কিউ ইকুয়াল টু কি এম এস ডেল থিটা না? বলো তো, তাহলে এম কত রে ভাইয়া বলো তো? 0.2, এস কত ভাইয়া এখানে? 1800, হ্যাঁ 1800, ডেল থিটা কত রে? 50, তাই না? তাহলে এইটা দিয়ে কোনটা আছে বলো তো? এইগুলো তিনটার একটাও না, হ্যাঁ তার মানে কি শুধুমাত্র এইটাই না? দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু ব্যতিক্রমী একটু প্রশ্ন করে, যেগুলো কিন্তু খুব সহজ, হ্যাঁ যেগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে। ওকে, পারা যাবে? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা প্রশ্নের দিকে যদি যাই, দেখো তো এই প্রশ্নটা একটু দেখো তো। এটা হচ্ছে 22-23 একটা প্রশ্ন, এবং টায়ার নিয়ে প্রচুর প্যারা খাও তোমরা, হ্যাঁ টায়ার নিয়ে প্রচুর প্যারা খাও, টায়ার নিয়ে প্রচুর প্যারা খাও, হ্যাঁ দেখো কি হবে। টায়ার নিয়ে প্রচুর প্যারা খাও তোমরা। আচ্ছা বলো, টাইগ্লার ছায়ার হঠাৎ ফেটে যাওয়া। দেখো টায়ার নিয়ে আমরা একটু যদি পড়াশোনা দেখি, টায়ার হচ্ছে চলন্ত অবস্থায় টায়ারের দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে চলন্ত অবস্থায় টায়ার, আর একটা হচ্ছে কি ফেটে যাওয়ার সময়, হ্যাঁ ফেটে যাওয়ার সময় টায়ার রিলেটেড আমাদের দুইটা ঘটনা ঘটে, হ্যাঁ বলতো টায়ার চলন্ত অবস্থায় যে ঘটনাটা ঘটে, মনে রাখবা এটা হচ্ছে সম আয়তন, হ্যাঁ সম আয়তন। টায়ার চলন্ত অবস্থায় যে প্রক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে সম আয়তন, আর ফেটে যাওয়ার সময় কি রুদ্ধতাপীয়, হ্যাঁ রুদ্ধতাপীয়, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি পড়াইলেন বাংলায়, কিন্তু অপশন তো দিছে কি হ্যাঁ ইংলিশে। তো ভাইয়া বলো তো আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া, অ্যাডভায়োটিক, আচ্ছা সেটা কি পরে সেটা জানি, আইসোবারিক সাব সেম, আইসোকোরিক আয়তন সেম। আচ্ছা, অ্যাডভায়োটিক হচ্ছে তোমার রুদ্ধতাপীয়, কি বলতো? রুদ্ধতাপীয়, তাই না? তার মানে দেখো জাহাঙ্গীরনগর একটু উল্টাপাল্টা প্রশ্ন করে, তোমার বাংলায় অপশন দিয়ে দিলে তোমার কোনো প্যারা ছিল না, কিন্তু অপশনগুলো কি এই বাংলা ইংলিশ টার্মটা তোমাকে দিয়ে দিছে, তাই না? তার মানে ইংলিশ টার্ম কি ছিল বলতো? অ্যাডভায়োটিক, মানে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো ভাইয়া? তো এইভাবে যদি তোমাকে পড়ানো হয় তোমার অবশ্যই পারা উচিত, পারতেই হবে, হ্যাঁ ওকে অ্যাডভায়োটিক। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, কি বলছে? এটা জিএসটি 22-23 একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। জিএসটি 22-23 কি আসছে বলো তো? বলো, জিএসটি 22-23 প্রশ্নটা কি ছিল? আচ্ছা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এত চাপে একটি গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ প্রসারিত করলে চূড়ান্ত চাপ কত? তাহলে সমষ্ণ বলছে না, সমষ্ণ, তাহলে সমষ্ণ কি বলতো? পি সমানুপাতিক 1/v না? আচ্ছা, তার মানে এইটা 3 গুণ মানে কি? এইটা 3 গুণ মানে এইটা হচ্ছে 1/3, তাই না? ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানে কি একটা বাড়াইলে ওইটা কমবে। তাহলে ভি কে যদি আমি 3 গুণ করি তাহলে কি এটা 1/3 হবে। 1/3 মানে কি 1/3 ইনটু আগে কত ছিল 6 ইনটু 10⁵, তার মানে কত আসে রে 2 ইনটু 10⁵। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছো? তো এইভাবে চিন্তা করলে আশা করি কি তুমি পারবা। ইয়েস 2 ইনটু 10⁵, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার? জাস্ট কিছু কনসেপ্ট দেখো, জিএসটি 22-23 প্রশ্ন তোমাকে এভাবেই সহজে কি চিন্তা করালেই পসিবল, হ্যাঁ সহজে চিন্তা করালেই ইনশাল্লাহ পসিবল, ঠিক আছে সহজে চিন্তা করালেই পসিবল। ওকে ভাইয়া।
হ্যাঁ ওকে, আমরা আসি। পারা যাবে? পারা যাবে রে? দেখো তো পারা যাবে? পারা যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, দেখো এটা হচ্ছে ডিউ 7 কলেজের একটা প্রশ্ন দিছি, একটু ব্যতিক্রমী একটা প্রশ্ন দিলাম। দেখো তোমরা তড়িৎ দ্বিমেরু খুব একটা পড়া হয় না, তড়িৎ দ্বিমেরু নিয়ে প্রচুর প্যারা খাও। আচ্ছা, তড়িৎ দ্বিমেরুতে তোমরা যদি বইয়ে দেখো অনেকগুলো ফর্মুলা, কিন্তু তড়িৎ দ্বিমেরু আমি তোমাকে 2টা সূত্রের মাধ্যমে পুরো তড়িৎ দ্বিমেরু পড়াই দিব, এবং একটা চার্ট পড়াবো, ওই চার্টের মধ্যে যে কোনো অ্যাডমিশনের প্রশ্ন আসবে, ভরসা রাখবাই। ওই যে চার্টটা পড়াবো তড়িৎ দ্বিমেরু নিয়ে, এক চার্টের মাধ্যমে সব প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, এটা আমি তোমাকে বলতেছি এবং এটাই হবে। দেখো দেখো এত মাইক্রোকুলম ও এত মাইক্রোকুলম আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে, আচ্ছা তার মানে দেখো এখানে বলছে আমার 2টা আধান +1 মাইক্রোকুলম এবং -1 মাইক্রোকুলম পরস্পর 5 সেন্টিমিটার ব্যবধানে আছে। আচ্ছা, এবং অক্ষ বরাবর বলছে, আচ্ছা তোমার অক্ষ বরাবর, আচ্ছা অক্ষ বরাবর যে দূরত্বটা এটাকে আমরা ধরে নিব, আচ্ছা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 2L। অক্ষ বরাবর যে দূরত্ব এটা হচ্ছে আমার R, কত রে? 15 সেন্টিমিটার। হলে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত? আচ্ছা, তড়িৎ বিভবের জাস্ট আমরা একটা ফর্মুলা মাথায় রাখবো, একটা ফর্মুলা দিয়েই সব ম্যাথ করব। সেই ফর্মুলাটা কি একটু বলো তো? V = 1/4πε0 P cos θ / R²। এই ফর্মুলা দিয়ে সব ম্যাথ হবে। কিভাবে? দেখো দেখো এই ম্যাথটা আমরা তোমাকে করে দেখাই। 1/4πε0 কত ভাই? 9 × 10⁹। আচ্ছা, P মনে রাখবা, পিটা হচ্ছে তোমার Q × 2L, মানে চার্জ ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো তাহলে চার্জ কত? 1 মাইক্রোকুলম, তার মানে কত? 1 × 10⁻6 কুলম। দেখো পিটা হচ্ছে চার্জ ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে চার্জ ইন্টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া? 5 সেন্টিমিটার, তার মানে কত? 5 × 10⁻2, 5 × 10⁻2, তাহলে এটা গেছে। আচ্ছা, অক্ষ বরাবর মানে কি? অক্ষ বরাবর, তাহলে অক্ষ বরাবর থিটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান কত রে? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাই না? তার মানে আমার আর cos এর ভ্যালুটা কি বসার দরকার আছে? নাই। ওকে, এরপর দেখো R², R এর মান কত? 15 সেন্টিমিটার, তার মানে 15², তার মানে আমি লিখতে পারি 15 × 15 এর উপর স্কয়ার মানে কত? সেন্টিমিটারকে যদি মিটার করি 10⁻2 এর উপর স্কয়ার মানে কত ভাইয়া? 10⁻4। দেখো তো এতটুকু তুমি বুঝছো? এই এতটুকু বুঝছো কি? দেখো তো আমি জাস্ট তোমাকে যদি জাস্ট এই জিনিসগুলো, আমাকে মুখে মুখে অনেক জিনিস করতে হবে পরীক্ষার হলে বসে, তোমাকে অনেক কিছু করতে হবে, কিন্তু তুমি একবারই বুঝে যাবা না। তোমাকে আমরা ক্লাসে পর্যাপ্ত প্রশ্ন, পর্যাপ্ত প্র্যাকটিস, পর্যাপ্ত কনসেপ্টের মাধ্যমে কি আমরা বুঝাবো যে তুমি পরীক্ষায় কিভাবে চিন্তা করবে, ঠিক আছে? ওকে, দেখো আচ্ছা ক্লাস এখন এইটা তোমাকে একটু দেখতে হবে যে এই কালার প্রিন্টে কেমন আসে। হ্যাঁ, আচ্ছা সেটা আমরা হচ্ছে, যেহেতু আমাদের টেকনিক্যাল রাহাত ভাই আছে, ওনার সাথে আমরা কথা বলবো যে তোমরা যারা প্রিন্ট করতে চাও তাদের জন্য কি করা যায়। হ্যাঁ, আমরা কথা বলবো, সমস্যা নাই। ওকে, তো ভাইয়া এইটা যদি কাটাকাটি করি বলো তো, 3 × 5 = 15, 3। আচ্ছা এখন কাটাকাটি করো তো, 3 × 3 = 9, এটাকে যদি কাটাকাটি করো 5। কাটাকাটিটা বুঝছো? আশা করি বুঝছো। তাহলে আলটিমেটলি 1/5 মানে কত রে? তাহলে 1/5 মানে কত? 0.2 × 10⁹9, এখানে 9, এখানে -6, এখানে কত? -2, -4 আছে উপরে গেলে কত? +4 না? দেখো তো এতটুকু চিন্তা করলেই কি তোমার অ্যান্সার চলে আসবে ভাইয়া। দেখো তাহলে আলটিমেটলি কত বলতো? 0.2 × 10⁻, কত আসে রে? বলো 9 আর 4 কত আসে? আচ্ছা 9 আর 4 আসতেছে তোমার কত? 13, 13 মাইনাস হচ্ছে 8, 13 - 8 কত আসে রে বলো তো? 5 না? 5। চন্দন একটু কমেন্টগুলো দেখো তো, 10⁵, ঠিক আছে? তাহলে বলো তো এবার দেখো তো ভাইয়া, দশমিক যদি আমি এক ঘর ডানে সরাই, যত ঘর ডানে সরাবো মাইনাস তত, তাই না? তার মানে আলটিমেটলি কত আসতেছে? 2 × 10⁴ ভোল্ট, ঠিক আছে? 2 × 10⁴ ভোল্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি? ডি। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কি? ডি। চন্দন এই দেখো, নেট করে দাও, বেন করে দাও। বুঝছো? বুঝতে পারছো ভাইয়া? পারবা সবাই? পারবা রে? পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি আসি, দেখো ওরে বাপরে অনেক বড় প্রশ্ন না? অনেক বড় প্রশ্ন।
জাহাঙ্গীরনগরে একবারে 22-23-এর একটা প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, প্রশ্নপত্রেই তো 3 দিন যায়, তাই না? কিন্তু দেখো তো সহজে কি চিন্তা করা যায়? দেখো Q1 ও Q2 দুইটা চার্জ একটা ভ্যাকুয়ামে মানে কি শূন্য মাধ্যমে d দূরত্বে স্থাপন করা হয়েছে। তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। আচ্ছা, তাহলে কি বলছে, তাদের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান যদি কি হয় বলতো 4 হয়, তাহলে আচ্ছা 4 বিশিষ্ট মাধ্যম প্রবর্তন করা হলে নতুন বলের মান কত? তাহলে বলো তো ভাইয়া, এফ এর সাথে আমরা জানি কি বলতো, এফ সমানুপাতিক 1/4 পাই এপসাইলন না, 4 পাই এপসাইলন। আচ্ছা তার মানে এফ এর সাথে আমার, আচ্ছা আবার বলো তো কে কে ইকুয়াল টু কি বলতো এপসাইলন বাই এপসাইলন নট না? তার মানে এখানে কি বলা যায় সমানুপাতিক 1/k। তাহলে বলো তো ভাইয়া, বলো যদি আমি কি করি এখানে কে এর মানটা কি 4 গুণ করি, 1/4 গুণ করি, তার মানে দেখো ভাইয়া আমি যদি কে এর মানটা 4 গুণ করি, কে এর মানটা যদি 4 গুণ করি তাহলে কি আমার বলটা কি হবে 1/4 গুণ হবে না? 1/4 গুণ হবে, তার মানে 1/4 কি একটাই আছে না? দেখো তো এতটুকু চিন্তা করলে কি পারা যায়? হ্যাঁ এতটুকু চিন্তা করলে কি পারা যায়? ইয়েস। দেখো ভাইয়া জাস্ট এই ধরনের ম্যাথগুলো কি তোমাকে অনেক ফর্মুলা দিয়ে অনেক ধাপে করতে হবে ভাই। পরীক্ষার হলে তো তোমার ওই টোটাল করার সময় নাই ভাই, পরীক্ষা হলে কি সময় আছে? নাই তো। তাহলে পরীক্ষার হলে তুমি কিভাবে প্র্যাকটিস করবা? পরীক্ষা হলে তোমাকে এভাবেই চিন্তা করতে হবে যে এফ এর সাথে এপসাইলন সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তার মানে কে এর সাথে কি আবার বলতো এপসাইলনের সাথে এর সম্পর্ক কি বলতো সমানুপাতিক, তার মানে কি এটা আসছে কি পরস্পর সমানুপাতিক আকারে। তাহলে কি আলটিমেটলি হচ্ছে কত বলতো, এফটা কি 1/4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 1/4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এগুলা কিন্তু মানে বিষয়গুলো কি এভাবে শুরুতেই তোমরা বুঝবা না, তো যখন আমি ক্লাসে তোমাকে ধরাই বুঝাবো তখন তুমি বুঝবা। দেখো ভাইয়া আমার বলের সাথে, দেখো আমার বলের সাথে এপসাইলনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। আচ্ছা এপসাইলনের সাথে কে সম্পর্ক কি বলতো সমানুপাতিক। দেখো ওই যে কে ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, তার মানে এখানে বলতে পারতেছো না কে সমানুপাতিক এপসাইলন, কে সমানুপাতিক এপসাইলন, তাহলে এপসাইলন তার মানে কে সমানুপাতিক এপসাইলন, তাহলে কে এর ভ্যালু জাস্ট আমি কি বসাই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এটা খুবই সিম্পল একটা প্রসেস। দেখো প্রশ্ন 3 লাইন কিন্তু সলভ হাফ লাইন, এইটাই হচ্ছে অ্যাডমিশনের খেলা, এটাই হচ্ছে কি অ্যাডমিশনের ফিজিক্সের খেলা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি ক্লিয়ার হবা, সমস্যা নেই। হ্যাঁ এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের মধ্যে থেকেই, সমস্যা নাই ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে আমরা একটু পরের প্রশ্নটার দিকে যদি আসি, দেখো তো আচ্ছা এটা জিএসটি 22-23-এর একটা প্রশ্ন। হ্যাঁ জিএসটি 22-23-এর একটা প্রশ্ন কি বলছে বলো তো, বলা আছে এত কুলম চার্জযুক্ত একটু বস্তু এত প্রাবল্য, হ্যাঁ ভোল্ট পার মিটার মানে প্রাবল্য মানে সুষম বিদ্যুৎ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে, ঝুলন্ত বা মুক্তভাবে ভাসমান, হ্যাঁ মুক্তভাবে ভাসমান, এই কথাগুলো যদি বলে ভাসমান। আচ্ছা এর আবার অনেকগুলো কেস আছে, ওই কেসে আমি গেলাম না। তাহলে বস্তুটির ভর কত, এই অবস্থার কথা যদি কখনো বলে তখন আমরা মনে রাখবো ওজন ইকুয়ালস টু তড়িৎ বল। যদি কখনো বলে ঝুলন্ত বা ভাসমান অবস্থায় আছে তখন মনে রাখবো ওজন ইকুয়ালস টু কি তড়িৎ বল। তার মানে ওজন কত রে ভাইয়া বলো তো, mg ইকুয়ালস টু তড়িৎ বল কি qe, তাই না? তাহলে এখান থেকে আমি m বের করতে পারবো না, m হচ্ছে qe কত, q এর ভ্যালু কত 40 ইনটু 10 ইনভার্স 20, e এর ভ্যালুটা কত বলো তো 4.9 ইনটু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা তারপর g কত 9.8, তাই না? 9.8, এই কাটাকাটিটা করা যাবে? দেখো তো এটা যদি কাটি কত 2, এটা যদি কাটি 2, তার মানে আলটিমেটলি কত আসতেছে 20 ইনটু 10 ইনভার্স 20 প্লাস 4, তার মানে কত 10 ইনভার্স 16, ঠিক আছে? দেখো তো পারা যায়? এই বুঝছো জনগণ? হ্যাঁ সারামণি বুঝছে, ঠিক আছে ঠিক আছে। তার মানে অ্যান্সারটা কি বলতো রে, অ্যান্সারটা হচ্ছে কি এ। দেখো তো ভাইয়া এভাবে যদি চিন্তা করি আপনি বুঝতে বাধ্য, আপনাকে পারতেই হবে। হ্যাঁ ওকে ঠিক আছে ওকে এরপর আসো তো। দেখো এই প্রশ্নটা তোমার বুয়েট থেকে শুরু করে অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এখানে আসছিল 2014-15-তে। 14-15-তে কি বলছিল বলতো, 2 কুলম ও 6 কুলম বিন্দু চার্জ 12 নিউটন বলে বিকর্ষণ করে। আচ্ছা তার মানে যখন ছিল +2 কুলম এবং +6 কুলম তখন ছিল কি 12 নিউটন।
আচ্ছা এরপর কি করছি, আচ্ছা এটা হচ্ছে প্রথম লাইনের মানে, এতটুকুর মানে হচ্ছে এরকম যে আমার 2 কুলম 6 কুলম দুইটা ধনাত্মক চার্জ 12 নিউটন বলে কি পরস্পরকে কি করে রে বিকর্ষণ করে। আচ্ছা এখন বলছে প্রত্যেকটা চার্জকে +2 কুলম করে দিছি। আচ্ছা তার মানে -4 কুলম করে দিছি, তার মানে এই চার্জকে যদি আমি কত দেই -4 কুলম, এই চার্জকেও যদি আমি কি দেই -4 কুলম করে, তাহলে এর টোটাল সামারিটা কত হচ্ছে বলতো, তাহলে এর ফলাফলটা কত হচ্ছে বলতো, এর ফলাফলটা হচ্ছে -4 + 2, তার মানে কত -2 কুলম, এর কথা হচ্ছে বলতো +2 কুলম না, +2 কুলম। আচ্ছা দুইটা, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তার মানে কি এটা হবে কি আকর্ষণ না, এটা কি আকর্ষণ না ভাইয়া, এটা কিন্তু আকর্ষণ হবে। হ্যাঁ আচ্ছা তার মানে দেখো আমার শুরুতেই বুঝতেছি যে এইটা আর এইটা বাদ, এইটা আর এইটা বাদ। এখন আমরা দেখো কিভাবে চিন্তা করি, আমরা জানি না এরকম বলতো যে F সমানুপাতিক Q1 Q2। আচ্ছা তো আমরা এই F প্রাইমটা কত এটা বের করতে চাচ্ছি, এটা না, তো আমি কি বলতে পারি F প্রাইম ডিভাইডেড বাই F ইকুয়াল টু Q1 প্রাইম ইন্টু Q2 প্রাইম ডিভাইডেড বাই Q1 ইন্টু Q2, বলতে পারি না, বলতে পারি। দেখো ভাইয়া এইটা বুয়েটে আসছিল, তার মানে এই কনসেপ্টটা পোলাপাইন ভুল করছে, জাস্ট এখানে এক্সট্রা কাজ কি বলতো, জাস্ট 2 কুলম চার্জ দেওয়ার পরিবর্তিত চার্জটা কত হবে, -4 কুলম চার্জ দেওয়ার পর কি পরিবর্তিত চার্জটা কত হবে, এটা তোমাকে চিন্তা করতে হবে। দেখো তাহলে ভাইয়া বলো তো, তাহলে F প্রাইমটা কত আসতেছে, এখানে যদি বলি Q1 প্রাইম কত ছিল, Q1 প্রাইম ছিল কত, এখানে ছিল কত -2। আচ্ছা আমরা মাইনাস আর নিব না, যেহেতু আমরা কি মাইনাসের কাজ করছি যে আকর্ষণ হয়ে যাবে, তাহলে কত আসে বলতো 2 × 2 ডিভাইডেড বাই কত বলতো 2 × 6 ইনটু ওই যে এফটা যদি এইদিকে ঘুরে দিই 12, তাহলে কত আসে বলতো ভাইয়া 6 দুগুণে 12, 6 দুগুণে 12, তার মানে কত 2 দুগুণে 4, তার মানে বলতো 4 নিউটন বলে আকর্ষণ, 4 নিউটন বলে কি রে আকর্ষণ, তাহলে 4 নিউটন বিকর্ষণ। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এখানে কি এখানে আকর্ষণ, তার মানে কি অ্যান্সারটা কি বলতো বি, 4 নিউটন বলে আকর্ষণ। বুঝতে পারছো ভাই, এভাবে তোমাকে যদি বেসিক ক্লিয়ার করে বোঝানো যায় আশা করি কি তুমি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ তোমাকে পারতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা এখানে কে এর একটা বিষয় ছিল, হ্যাঁ যে এখানে কিন্তু আমাদের কোনো ভিন্ন মাধ্যমের কথা বলে নাই, শুধু আমার চার্জের পরিমাণের সেন্স করছে, এই কারণে আমরা মাধ্যম বা অন্য কিছু সেন্স করি নাই, জাস্ট আমরা কি যেহেতু চার্জের পরিমাণ সেন্স করছে শুধু চার্জের পরিমাণ নিয়ে আমরা কাজ করছি, এবং পরিমাণ নিয়ে কাজ করলেও কি ম্যাথটা হয়ে যায়, ঠিক আছে। ওকে এরপর আসো তো ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি 19-20-এর একটা প্রশ্ন, 18-19-এর একটা প্রশ্ন কি বলছে বলতো, এত মিটার ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলকের মোট চার্জ দেওয়া আছে 9 কুলম, গোলকের কেন্দ্র হতে এত মিটার দূরত্বে অবস্থিত একটি বিন্দুতে প্রাবল্য কত, কি বলতো। আচ্ছা এখানে আমার কি বলা আছে, প্রদত্ত দূরত্ব কত 0.01, আচ্ছা ব্যাসার্ধটা কত বলতো 0.03 না, এটা লেস দেন না, তার মানে এখানে কি আমার হয়েছে এরকম বলতো প্রদত্ত দূরত্ব লেস দেন ব্যাসার্ধ না ভাইয়া, প্রদত্ত দূরত্ব লেস দেন ব্যাসার্ধ না। দেখো তো প্রশ্নটা পড়ার পর এই এতটুকু পড়ার পর কি আমি বুঝতেছি, দেখো তো প্রদত্ত দূরত্ব লেস দেন ব্যাসার্ধ। আচ্ছা মনে রাখবা প্রদত্ত দূরত্ব যদি তোমার কি হয় লেস দেন ব্যাসার্ধ, এই সত্যটা যদি কখনো মেনে চলে তার মানে মনে রাখবা যে প্রাবল্য কি হবে, প্রাবল্য হবে তোমার কি 0। আচ্ছা কেন 0 মনে রাখবা, প্রদত্ত দূরত্ব যদি লেস দেন ব্যাসার্ধ তার মানে এই বিন্দুটা হয় অভ্যন্তরে, কি বলতো অভ্যন্তরে, মনে রাখবা এটাকে বোঝায় কি বিন্দুটি অভ্যন্তরে, হ্যাঁ বিন্দুটি অভ্যন্তরে, অর্থাৎ প্রদত্ত দূরত্ব যদি ব্যাসার্ধের চেয়ে ছোট হয় তাহলে বুঝবো যে বিন্দুটা আমার অভ্যন্তরে অবস্থিত, তাহলে অভ্যন্তরে প্রাবল্য 0 আর বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, কি বলতো বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, হ্যাঁ বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। বুঝতে পারছো, তো এভাবে কাজ করলে কি অ্যান্সার হয়ে যাবে রে, এবার বলো কোনটা অ্যান্সারটা 0। তার মানে এত কিছু কি তোমার দেখার দরকার আছে না, তুমি দেখবা যে তোমার প্রদত্ত দূরত্ব ব্যাসার্ধের চেয়ে ছোট কিনা, যদি ছোট হয়ে যায় তার মানে কি একবারই কি তোমার প্রাবল্যটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে আশা করি কি তোমরা চিন্তা করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ ওকে এরপর আসো, এটা জাস্টের একটা প্রশ্ন, জাস্টের প্রশ্নগুলো খুবই সুন্দর হয়। কি বলা আছে বলো তো, তড়িৎ বিভব দেওয়া আছে তাই না, তড়িৎ বিভব দিয়ে বলছে x দূরত্ব নির্দেশ করে, x = 1 মিটার হলে
তড়িৎ ক্ষেত্রের মান, তার মানে কি ই কত, তড়িৎ ক্ষেত্র মানে কি প্রাবল্য কত, তাই না? তাহলে ভাইয়া বিভব দিয়ে যদি প্রাবল্য চাই তাহলে আমরা কি করি বলো তো? বিভব দিয়ে যদি আমাদের প্রাবল্য চাই কখনো আমরা কি করি বলো বলো? তাহলে তুমি ফর্মুলা জানো না, দেখো তো এখানে কি বলছে ভোল্ট পার মিটার না, তার মানে কি ভাগ আকারে আছে, তার মানে মনে রাখবো যদি আমাদের ইকুয়েশন দিয়ে, আচ্ছা এই ইকুয়েশনটাকে কি এভাবে লেখা যায় বলো তো? ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, আচ্ছা কোনো কি এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে এই ইকুয়েশনটা কি এরকম বলো তো 5 প্লাস 10x মাইনাস 9, তার মানে আলটিমেটলি কত আসে বলো তো 10x মাইনাস 4 না? এটা হচ্ছে তোমার কি ভি এর মান। ভি দিয়ে তোমার যদি প্রাবল্য চাই বলো তো তাহলে ইকুয়াল টু কি বলো, আচ্ছা সরি, ভি দিয়ে যদি কখনো তোমার কি প্রাবল্য চায় তার মানে কি ইকুয়ালস টু ডিডি এক্স অফ ভি না ভাইয়া, ভি। আচ্ছা তারপরে ডিডি এক্স অফ বলো, ডিডি এক্স অফ ভি কত রে, ভি এর ভ্যালু হচ্ছে 10x মাইনাস 4। ওকে তো বলো ভাইয়া অন্তরীকরণের বেসিক ফর্মুলা, এটা যদি অন্তরীকরণ করি তার মানে কত 10, আর এক্স এর সাপেক্ষে এটা কত 0, তার মানে 10 মাইনাস 0, তার মানে কত বলো তো 10 হচ্ছে ভোল্ট পার মিটার, তাই না? 10 ভোল্ট পার মিটার। আচ্ছা অবশ্যই মনে রাখবা হচ্ছে মাইনাস, হ্যাঁ, অর্থাৎ প্রাবল্য হচ্ছে বিভবের ঋণাত্মক অন্তরক, প্রাবল্য হচ্ছে বিভবের ঋণাত্মক অন্তরক, তার মানে কি এখানে একটা মাইনাস অবশ্যই কি আছে, হ্যাঁ এখানে অবশ্যই একটা কি মাইনাস আছে, বুঝতে পারছো? আচ্ছা প্রাবল্য হচ্ছে বিভবের কি ঋণাত্মক অন্তরক, ঠিক আছে? ওকে প্রাবল্য হচ্ছে বিভবের ঋণাত্মক অন্তরক, ঠিক আছে? ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই, আচ্ছা আচ্ছা চার্জ কি শেষের দিক নাকি? আচ্ছা দেখো থাক, পরের প্রশ্ন দেখো তো বলছে বলছে কত 7, এটা এখানে কি ছিল, আচ্ছা 2 মিটার, হ্যাঁ 2 মিটার ব্যাসের একটি গোলাকৃতি পরিবাহীর পৃষ্ঠে এত কুলম্ব চার্জ দেওয়া আছে কেন্দ্র থেকে 0.8 মিটার, তার মানে এর ব্যাসার্ধ কত বলতো? এর ব্যাসার্ধ আসতেছে কত 1 মিটার, তার মানে 1 গ্রেটার দেন 0.8 এরকম কি? আচ্ছা তার মানে এখানেও ক্ষেত্রে এটা মাপতেছে বলতো প্রদত্ত দূরত্ব লেস দেন ব্যাসার্ধ না? দেখো তো ভাইয়া বলতো এটা কি সত্য এখানে যে প্রদত্ত দূরত্বটা কত ছিল বলতো রে? প্রদত্ত দূরত্বটা কত ছিল বলতো 0.8, ব্যাসার্ধ কত ছিল 1, তার মানে ভাইয়া প্রদত্ত দূরত্ব লেস দেন ব্যাসার্ধ, তার মানে কি বলতো তোমার প্রাবল্য ই কত বলতো? ইটা 0। আচ্ছা বলো ই 0 কোথায় আছে রে? আচ্ছা প্রাবল্য ই 0, তার মানে এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুটো শুরুতেই বা। এখন দেখো তো আর আমার ম্যাথ করার দরকার নাই ভাই, বিভব তো আছে, হ্যাঁ ভিটা কি পৃষ্ঠের সমান না? ভিটা কি পৃষ্ঠের সমান, সেটা তো 0 হবে না, সেটা মান যাই হোক 0 তো ভাই হবে না, 0 তো হবে না, তার মানে কি আমার অ্যান্সারটা সি না? ম্যাথ করারই দরকার নাই, এই জায়গা থেকেই তুমি বুঝতে পারবা যে অ্যান্সারটা সি, বুঝতে পারছো? ভাই অ্যাডমিশন মানে তোমাকে যে পুরো ম্যাথটা করতে হবে এমনটা কোনো না, তুমি একটা ক্লু শিওর হইছো মানে ওই আলোকে তুমি চিন্তা করতে পারবা, একটা ক্লু শিওর হইছো মানে ওই আলোকে চিন্তা করতে পারবা যে অ্যান্সার কি হবে, ঠিক আছে? তো এভাবেই আমরা চিন্তা করব পরীক্ষার হলে বসে, যেন কি আমরা দ্রুত করতে পারি, ঠিক আছে? এরপর আসো, এরপর বলছে দেখো সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা হোক সমস্যা নাই, সঞ্চিত শক্তির পরিমাণ কি হবে? ভাইয়া ঘটনা তো অন্য জায়গায়। আচ্ছা সমান্তরাল পাতধারক কত? সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি যে সি সমানুপাতিক 1 ভাগ ডি। আচ্ছা এরপর দেখো ইউ ইকুয়াল টু কি রে হাফ সি ভি স্কোয়ার না? তাহলে এখানে কি বলা যায় দেখো তো, এখানে কি এইটা বলা যায় দেখো তো, এখানে কি এই কথাটা বলা যায় যে হচ্ছে ইউ সমানুপাতিক সি, তার মানে টোটাল সম্পর্কটা কি দাঁড়াচ্ছে বলো তো? ইউ সমানুপাতিক সি, কিন্তু সি সমানুপাতিক কি 1 ভাগ ডি, তাই না? তাহলে বলো তাহলে 1 ভাগ ডিটাকে কত করা হয়েছে রে? দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি 2d না? এবার দেখো তো ভাইয়া ইউ কত গুণ হয়ে গেছে বলো, ইউ কত গুণ হয়ে গেছে, তার মানে ইউটা কি হয়েছে তোমার বলো তো? অর্ধেক হয়েছে না? ইউটা কি অর্ধেক হয়েছে না বলো তো? ইউটা কি বলো তো অর্ধেক হয়েছে না? তো ভাইয়া এভাবে যদি অল্প কথায় তোমার অ্যান্সার করা যায় তাহলে কি পরীক্ষা হলে তোমার সময় বেঁচে যাবে, পরীক্ষা হলে কি হবে তোমার সময় বেঁচে যাবে। আর মনে রাখবা অ্যাডমিশন একটা সময়ের খেলা, সময়ের খেলায় কি অবশ্যই তোমাকে কি আগায় থাকতে হবে, তাহলে কি হবে বলো তো? সঞ্চিত শক্তিটা কি হবে? অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? সঞ্চিত শক্তিটা কি অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? সঞ্চিত শক্তি কি তোমার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হাফ হয়ে যাবে। ওকে এরপরে আসো, আচ্ছা
আচ্ছা, এখানে খুবই সহজ একটা প্রশ্ন, আমরা দেখি। বলছে কোন ধরনের সার্কিট থেকে একটি লাইট বাল্ব সরানো হলে বাকি লাইটগুলো নিভে যাবে, বলো। আচ্ছা, তো সহজ কথা হচ্ছে, যদি আমি দেখো এখানে আমি একটা লাইট দিই, এরপর এখানে একটা লাইট দিই, এখানে একটা লাইট দিই, এভাবে দিছি। আচ্ছা, এরপর আমি এখানে একটা লাইট দিছি, আচ্ছা এখানে একটা লাইট দিছি, এরপর এখানে একটা লাইট দিছি। আচ্ছা বলো, তাহলে বিষয়টা দেখো, এই জায়গা দিয়ে যদি আমার কারেন্ট আসে, আমি যদি এইটাকে ক্রস করে দিই, তাহলে এই দিকে কি কারেন্ট আসতে পারবে? কারেন্ট আসতে পারবে না। তার মানে কি সবগুলো নিভে যাবে না? সবগুলো কি, সবগুলো অফ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, দ্বিতীয় কেসে আসো, এই জায়গা দিয়ে কারেন্ট আসছে, এই দিকে ভাগ হয়ে গেছে, এই দিকে ভাগ হয়ে গেছে, এই দিকে ভাগ হয়ে গেছে, আমি এইটাকে অফ করে দিছি, কিন্তু ভাই এই জায়গা দিয়ে তো কারেন্ট যাচ্ছে, এই জায়গা দিয়ে তো কারেন্ট যাচ্ছে, তার মানে কি এইখানে চলবে। তার মানে কোন ক্ষেত্রে অফ হয়ে যাবে বলো তো? বলো তো ভাইয়া, কোন ক্ষেত্রে অফ হয়ে যাবে? তার মানে কি সিরিজে কি অফ হয়ে যাবে, বুঝতে পারছো? সিরিজে অফ হয়ে যাবে, সিরিজে কি হবে বলো তো? অফ হয়ে যাবে। ওকে, হ্যাঁ, সিরিজে অফ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অনুরূপভাবে দ্বিতীয় প্রশ্নটা দেখো তো, একটি গাড়ি হেডলাইটের কোন ধরনের সার্কিটে সংযুক্ত থাকে যাতে আলো নিভে গেলেও অন্য আলোগুলি কাজ করে? কোনটা বলো তো? ওই যে একটু আগে দেখছি, একটু আগে দেখছি, একটু আগে দেখলাম না, একটু আগেই দেখলাম না, যে একটা সাপোজ কি তোমার নিভে গেলেও, একটা নিভে গেলেও কি হবে, এই দিকগুলো কি হবে, এইটা যদি তোমার অফ হয়ে যায় তাও কি এই দিকগুলো কি তোমার সচল থাকবে, তাই না? সেটা কোন ক্ষেত্রে বলো তো? সেটা হচ্ছে কি তোমার সমান্তরালের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হচ্ছে কি তোমার সমান্তরালের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হচ্ছে কি তোমার সমান্তরালের ক্ষেত্রে। ওকে, এরপর দেখো, আচ্ছা দেখো, এটা জিএসটি 22-23-এর একটা প্রশ্ন, জিএসটি 22-23-এর একটা প্রশ্ন, কি বলছে বলো তো? আচ্ছা, এই ক্ষেত্রে কি বলা আছে, 100 ওয়াটের 5টা বাতি, 100 ওয়াটের 5টা বাতি দিনে 8 ঘন্টা জ্বললে মে মাসে কত কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ ব্যয় হয়? আচ্ছা দেখো তো, ব্যয়িত বিদ্যুৎ, ব্যয়িত বিদ্যুৎ, বিদ্যুৎ, তোমার অ্যান্সার কি চাইছে বলো তো? কিলোওয়াট ঘন্টা না? তাহলে তুমি মনে রাখো, আচ্ছা কিলোওয়াট তোমার দেওয়া আছে কত রে? এত ওয়াট, তাহলে 100কে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, তাহলে কি পাইছো তুমি? কিলোওয়াট পাইছো না? কিলোওয়াট পাইছো। আচ্ছা ঘন্টা, একটা চলে কত ঘন্টা? 8 ঘন্টা, তাহলে 5টা চলে 5 আসছে 40 ঘন্টা। এইটা দেখো ভাইয়া, এই ধরনের ম্যাথগুলো তুমি সূত্র ছাড়া মুখে মুখে করবা, সূত্র ছাড়া মুখে মুখে তোমার করার প্র্যাকটিসটা আমি করে দিব। তাহলে কি হবে, মানে এইখানে অনেকগুলো সূত্রের প্যাচ থাকে, কোনো প্যাচ নাই, জাস্ট তোমার যা লাগবে তাই বসাও। আচ্ছা, এরপর দেখো মে মাসে, মে মাস কি দেখো তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মানে উঁচু যাক, তার মানে কত রে? 31 দিন, তার মানে কত? 31। এই তো, আর কিচ্ছু তো নাই, তাই না? দেখো তো এখন কি ম্যাথগুলো করা যায়? দেখো তো রে, করা যায়? আচ্ছা, এটা কাটলাম, একটা শূন্য থাকলো তো, তাই না? আচ্ছা, আর কিছু আছে? আর তো কিছু নাই। আচ্ছা দেখো, তাহলে একটা শূন্য এখানে থাকলো, সমস্যা নেই। তাহলে কত? 5 আসছে 40, তার মানে 40, এখানে 4 × 31 না? তাহলে 4 × 31 কত? 4 × 4, 3 × 4 কত? 12। হ্যাঁ, দেখো তো একবারই কি মুখে মুখেই করা যায়? দেখো ভাইয়া, এই ধরনের ম্যাথগুলো আমরা মুখে মুখেই করার অভ্যাস করব, যেন তোমার সময় বাঁচে এবং কি দ্রুত নির্ভুলভাবে তুমি করতে পারো, ঠিক আছে? দ্রুত নির্ভুলভাবে তুমি করতে পারো, ঠিক আছে? দ্রুত নির্ভুলভাবে তুমি করতে পারো, ঠিক আছে? ওকে, এরপর দেখো, ওকে আচ্ছা, আমরা আজকে যেহেতু অনেকগুলো প্রশ্ন দিকে আসছি, তড়িৎচালক বল তোমার দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, এতে আই এর ভ্যালু দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহিত হলে বিভব পার্থক্য ভি এর ভ্যালু দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ কত? আমরা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এই ইকুয়েশনটা মাথায় রেখে সবসময় আই আর ইকুয়ালস টু কি ই মাইনাস ভি। তাহলে বলো অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু কত? ই মাইনাস ভি। ই এর ভ্যালু কত ভাইয়া? 1.6 মাইনাস ভি এর ভ্যালু কত? 1.4, 1.4 ডিভাইডেড বাই আই কত রে ভাইয়া? আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে কত আসে রে? কত আসে বলো? এখানে আসতে আসতে কত? 0.2 ডিভাইডেড বাই কত? 2, তার মানে এটা কাটলে কত আসতেছে? 0.1 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 0.1 ওহম। হ্যাঁ, 0.1 ওহম। তাহলে 0.1 কোনটা আছে? 1 নম্বরটাই। বোঝা যায়? দেখো তো এই জিনিসগুলো কিভাবে, কেন আমরা এই ফর্মুলা ইউজ করো, আমরা কিন্তু এগুলো কি ক্লাসে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা নিয়ে তোমার কোনো চাপ থাকবে না, কেন কখন কোনটা ইউজ করব এগুলো কি আমরা ইজিলি বলতে পারবো, ঠিক আছে? ইজিলি তুমি প্র্যাকটিসের মাধ্যমে কি বুঝতে পারবা, ঠিক আছে? প্র্যাকটিসের মাধ্যমে কি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এগুলো আমরা ক্লিয়ার করবো, তোমার সেটা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, ওকে দেখো,
আচ্ছা, আমরা শেষের দিকে আসি। ওকে, আচ্ছা, এই সার্কিটটা কিন্তু 80% স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ, এই সার্কিটটা 95% স্টুডেন্ট ভুল করে। 95% স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে। এই সার্কিটটা 95% স্টুডেন্টকে ভুল করে। আচ্ছা, কেন ভুল করে দেখো তো। আচ্ছা, যারা ভুল করে তারা কি করে দেখো তো। যারা ভুল করে তারা এভাবে চিন্তা করে যে এইখানে আমার আছে কত 5 ওহম। আচ্ছা, আমি একটু অন্য কালার নেই। আচ্ছা, তারা ভুল করে এই কারণে যে এইখানে আছে 5 ওহম, এইখানে 5 ওহম, তার মানে দুইটা শ্রেণীতে আছে, তার মানে কি মিলে 10। আচ্ছা, এইখানে আছে 5 ওহম, এখানে 5 ওহম, তার মানে কি দুইটা মিলে 10। তাহলে 10 আর 10 আসে কি সমান্তরালে, তার মানে কত আরপিটা হচ্ছে 10/2, তার মানে কত 5 ওহম, তাই না। এরা 80% স্টুডেন্ট এভাবে চিন্তা করে। হ্যাঁ, কিন্তু ভাইয়া ঘটনা খেলাটা তো অন্য জায়গায়। খেলাটা কোন জায়গায়? খেলাটা হচ্ছে এই যে পথটা, এই পথ তো ভাই রোধহীন পথ না? এই পথ কি রোধহীন পথ না? দেখো তো, এই পথ কি রোধহীন পথ না? আচ্ছা, কারেন্ট হইছে আমার মতো সহজ সরল মানুষ, সে ঝামেলা পছন্দ করে না। সে দেখতেছে এই জায়গা দিয়ে আসার পর এই জায়গায় তোমার হচ্ছে রোধ আছে, এই জায়গায় রোধ আছে, এই জায়গায় কোনো কি রোধ নাই। তার মানে কি সমস্ত কারেন্ট এই দিক দিয়ে আসবে না, সমস্ত কারেন্ট কি এই দিক দিয়ে আসবে। তার মানে এটা কি হয়ে যাবে বলতো, এটা হবে শর্ট সার্কিট হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে কি শর্ট সার্কিট। হ্যাঁ, এটা হয়ে যাবে শর্ট সার্কিট। তার মানে কি হবে বলতো, শর্ট সার্কিট মানে কত? হ্যাঁ, শর্ট সার্কিট মানে কি, এগুলো কিন্তু তোমার কি তখন এই রোধগুলো কি হয়ে যাবে বলতো, এটা হয়ে যাবে অকেজো হয়ে যাবে। হ্যাঁ, এই রোধগুলো কি হয়ে যাবে অকেজো হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি তুল্য রোধ কি হবে নান বা কি শূন্য, নান বা শূন্য। বুঝতে পারছো জনগণ? এখানে কিন্তু অনেক স্টুডেন্ট হ্যাঁ প্রথমেই অ্যান্সার বি করে দিবে যে ভাইয়া এরা তো কি শ্রেণীতে আছে, এরা শ্রেণীতে আছে, তার মানে কি 10 10 10 10 সমান্তরাল করলে কত 5 আসে। এটা কিন্তু তোমরা কি ভুল করবা, জাস্ট কনসেপ্ট না বোঝার কারণে কি অনেক স্টুডেন্টরা ভুল করবে। হ্যাঁ, সার্কিট পারো না না, সার্কিটে জাহাজ বানাই দিব, ভয় নাই। হ্যাঁ, সার্কিটে জাহাজ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এত এত সার্কিট সলভ করবো, মানে আমাদের এসপি ফিজিক্সে যত বড় সার্কিট আছে সব সার্কিট তোদেরকে সলভ করাবো, কোনটা পারবি না দেখা যাবে। হ্যাঁ, ওকে, দেখো এরপর দেখো। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, কি বলা আছে বলো তো, কোনো বাতির মেইন মিটারে এটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এইটার মানে কি বলতো, এইটা বুঝতেছি এটা হচ্ছে আই এর মান, এইটা বুঝতেছি কি এটা হচ্ছে ভি এর মান, মানে প্রবাহ এবং বিভব লেখা আছে। বাড়িতে 40টি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে গেলে প্রতিটি বাতির ক্ষমতা কত ওয়াট হবে। আচ্ছা, এইটাকে আমরা বলি এরকম যে বাতির সংখ্যা হবে এরকম, আমরা এভাবে মনে রাখবো যে সূত্র হতে ক্ষমতা ডিভাইডেড বাই একটি বাতির ক্ষমতা। দেখো ভাইয়া কিছু জিনিস দেখো সূত্র তোমার মনে থাকবে না, কিন্তু এরকম বাংলা কথাগুলো তোমার মনে থাকবে, এরকম বাংলা কথাগুলো কি তোমার মনে থাকবে। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি যে বললেন সূত্র হতে ক্ষমতা, কোন সূত্র হতে ক্ষমতা? ওই যে পি ইকুয়ালস টু ভি আই বা কি আই স্কোয়ার আর বা কি ভি স্কোয়ার ভাগ আর, যখন যে সূত্র লাগে সেই সূত্র ব্যবহার করে কি ক্ষমতা বের করব, আর একটা বাতির ক্ষমতা দ্বারাও কি ভাগ করব। তাহলে এবার আমার চাইছি কি বলতো, এবার আমার চাইছি কি একটা বাতির ক্ষমতা। তার মানে বলো একটা বাতির ক্ষমতা কি আসে বলো তো, একটা বাতির ক্ষমতা। তাহলে একটা বাতির ক্ষমতা কত আসছে, সূত্র হতে ক্ষমতা কত বলো তো, এই যে তাহলে এখানে কি ভি আই এই দুটো যদি গুণ করি তার মানে কত 8 × 200 ডিভাইডেড বাই কি বাতির সংখ্যা কত রে, কত 40। তো এখন কি এটা কাটাকাটি করতে পারবা বলো, যদি কাটাকাটি করি 4 × 5 = 20, 5 5 8 40, ঠিক আছে 5 8 40। অ্যান্সারটা কি বলতো এ। হ্যাঁ, দেখো ভাই যে প্রশ্ন যেভাবে দ্রুত সলভ করতে হয় আমরা রিয়েল প্র্যাকটিসে, রিয়েল পরীক্ষায়, রিয়েল ক্লাসে সেভাবেই চিন্তা করব যেন কি আমরা সহজে দ্রুত নির্ভুলভাবে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছো? আমাদের ক্লাস প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আজকে, সমস্যা নাই, আমরা হচ্ছে আরেকটু সলভ করে ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, ওকে, দেখো আমরা শেষের দিকে আছি, আর 5টা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, দেখো এইটা প্রশ্ন প্রায় কত 1 2 3 3.5 লাইন। আচ্ছা, সলভ 80% স্টুডেন্ট পারে নাই, কিভাবে পারে নাই সেটা আমরা ক্লাসে করব। হ্যাঁ, এটা আমরা ক্লাসেই করব, ঠিক আছে, ক্লাস এ ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে, ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে, এটা আমরা ক্লাসে ইনশাল্লাহ করে ফেলবো, তোমাদের ভয় থাকবে না। দেখো এরপর দেখো এই প্রশ্নটা বলছে কি বলো তো,
আচ্ছা, এই প্রশ্নটা আমরা খুব সহজেই চিন্তা করব। দেখো কি বলছে, এটা 24 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে, তার মানে জি এর ভ্যালু দেওয়া আছে কত, 24 ওহম। কত রোধে শান্ট যুক্ত করলে, তাই না? তাহলে তোমার শান্টের মানটা কত কত হলে, আচ্ছা 4% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তার মানে কি বলতো, আইজি যদি তোমার হয় কত 4%, তাহলে আইএসটা কত হবে বলতো 96%। তোমাকে যখন আমি শান্ট পড়াবো তখন পড়াবো একজন ত্যাগী প্রেমিকের গল্প, মানে একজন ত্যাগী প্রেমিক প্রেমের সময় কি করে বলতো, একজন ত্যাগী প্রেমিক কি করে বলতো, সে বলে না আমার প্রেমের সময় যত প্রকার বাধা আসুক সব আমার উপর দিয়ে আসুক, কিন্তু আমার কি প্রিয়তমা সুখে থাকুক, ভালো থাকুক, তাই না? তো সেই ত্যাগী প্রেমিকের গল্পই পড়বো আমরা কি শান্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো ক্লাসে দেখা হবে এক ত্যাগী প্রেমিকের গল্প নিয়ে, যে ত্যাগী প্রেমিকের গল্প দিয়ে কি আমরা পুরো শানটা পড়ে ফেলবো, কোনো প্যারা থাকবে না। হ্যাঁ, ওকে। তো তোমরা কারা কারা ত্যাগী প্রেমিক একটু জানিয়ে তো আমাকে। হ্যাঁ, তা কারা কারা ত্যাগী প্রেমিক, যদি আমার প্রেম সময় খুব বেশি ভালো আইডিয়া নেই। আচ্ছা, সমস্যা নেই, আমরা সেই জিনিসগুলো পড়বো। তো ভাইয়া এই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো, জাস্ট একটা সিম্পল ফর্মুলা, আইজি ইন্টু জি ইকুয়াল টু কি আইএস ইন্টু এস। দেখো কেন এই ফর্মুলা আমি ইউজ করব সেটাও কিন্তু আমি তোমাকে ক্লাসে ক্লিয়ার করে বলে দিব, সূত্র জাস্ট মনে রাখলেই হবে না, কেন এটা আমি ইউজ করব সেই কেনর কারণও আমরা কি খুঁজে বের করব ক্লাসে। ওকে, তো ভাইয়া এখান থেকে আমরা ইজিলি কি এস ইকুয়াল টু বলতে পারি কত রে, এস ইকুয়াল টু আমরা বলতেই পারি আইজি কত ভাইয়া, আইজি হচ্ছে 4%, জি কত ভাইয়া 24, আইএস কত রে 96%। তার মানে এটা কাটাকাটি করলে আলটিমেটলি কত 1 ওহম। হ্যাঁ, কাটাকাটি করলে কি 1 ওহম। এই কেউ কি আসছো যে ত্যাগী প্রেমিক? হ্যাঁ, কেউ আসো নাকি রে? হ্যাঁ, আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে যদি যাই। আচ্ছা, ক্যামেরার পিছনে আমাদের ত্যাগী প্রেমিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা বলা আছে 1.5 মিটার দূরে অবস্থিত পর্দায় পরস্পর থেকে এত সেন্টিমিটার দূরত্বে ডোরা তৈরি হলো। আচ্ছা, কেন্দ্রীয় চরম থেকে 1 সেন্টিমিটার দূরত্বে চতুর্থ উজ্জ্বল ডোরা তৈরি হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এগুলো আমরা ক্লাসে খুব ভালোভাবে সলভ করবো। জাস্ট একটা ট্রিক্স আমি তোমাকে মাথায় রাখবো, যে এনতম ডোরার দূরত্ব যদি xn হয়, মনে রাখবা জোর ইন্টু প্রস্থ। কি বলতো, জোর ইন্টু প্রস্থ, জোর ইন্টু প্রস্থ। এই টেকনিকগুলো দিয়ে কি আমি তোমাকে ক্লাসে করাবো। তাহলে xn জোর ইন্টু প্রস্থ, তার মানে কত ভাইয়া বলতো, জোর n কত টুয়াইস n ইন্টু প্রস্থ কত ল্যামডা ডি ডিভাইডেড বাই কি 2a। তাহলে এইটা হচ্ছে কি তোমার xn এর ভ্যালু। তো এখান থেকে তুমি দেখো এবার ইজিলি কি 2 কাটতে পারো, তার মানে কি তোমার চাইছে কি বলতো ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসে রে, ল্যামডা ইকুয়াল টু xn ইন্টু a ডিভাইডেড বাই n ইন্টু d, তাই না? তাহলে বলো তো xnটা কত রে, আচ্ছা xnটা বলছে 1 সেন্টিমিটার দূরত্বে, তাই না? তাহলে 1 সেন্টিমিটার মানে কত 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। আমরা সব ইউনিফর্ম এককে নিব। আচ্ছা, এ কত, এ হচ্ছে কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তার মানে কত 0.03 সেন্টিমিটার। এটাকে যদি মিটার করি 10 ইনভার্স 2। ওকে, আচ্ছা এন কত রে, চতুর্থ উজ্জ্বল ডোরা, তার মানে কি এন এর মান 4 ইন্টু দেখো ডি এর ভ্যালু কত 1.5 মিটার। আচ্ছা, এই কাটাকাটিটা তোমরা প্রচুর প্যারা খাবা, কিন্তু আমি তোমাদেরকে খুব সহজে চিন্তা করাইতে পারবো। দেখো আমি কি এটাকে এভাবে চিন্তা করতে পারি, দেখো তো 1.5 কে আমি কি বলতে পারি 3/2, 3/2 বলতে পারি। তার মানে দেখো এবার আমার কিন্তু সহজ হয়ে গেছে। আচ্ছা, কিভাবে সহজ হইলো দেখো তো। আচ্ছা, এই যে 2টা এটা তো আমার উপরের 2, তাই না? আচ্ছা, তাহলে এই 3 আর এই 3 কাটতে পারি, তাহলে কি থাকতেছে বলো তো 0.01। আচ্ছা, এই 2 যদি আমার উপরে চলে যায় তাহলে 2 আর 2 কাটতে পারি 2। আচ্ছা, তাহলে 1/2 মানে কত 0.5, এই 1/2 মানে কত 0.5 ইন্টু কত আসতেছে বলো 10 ইনভার্স 2। এখানে দশমিক যতবার ডানে সরাইছি 10 ইনভার্স মাইনাস তত, তাহলে ডানে সরাইছি মানে কত 10 ইনভার্স 2, তাহলে -2। এরপর দেখো এরপর আর কিছু আছে, এরপর আর কিছু কি আছে দেখো তো, নাই। তাহলে এবার দেখো এটাকে যদি আমি কত করি বলতো। আচ্ছা, তাহলে কত আসে বলতো, এখানে যদি 5 করি তাহলে 5 করি কত আসতেছে, এখানে আসতেছে কত বলতো, দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা নাই। হ্যাঁ ওকে, তো আমরা এখানে আছে -2 আচ্ছা এখানে ভুল করছি আমরা, এখানে আছে -2 তার মানে কত মাইনাস, এখানে আরেকটা -2 আছে, তাই না? তার মানে আচ্ছা এবার দশমিক আবার ডানে সরাবো, তার মানে কত 10 ইনভার্স 7 মিটার, তাই না?
10⁻7 মিটার, ঠিক আছে। তো ভাইয়া এই মিটারকে এবার আমার অপশনে কি আছে, অ্যাংস্ট্রমে আছে না, তাহলে এটাকে যদি আমি অ্যাংস্ট্রমে করি তাহলে কত আসবে, তাহলে আসবে কত তোমার হচ্ছে মেবি 5000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটা আমরা ক্লাসে চিন্তা করবো কিভাবে 5000 অ্যাংস্ট্রম আসলো। জাস্ট এই কাটাকাটিটা কি তুমি চিন্তা করতে পারতেছো, এই কাটাকাটিটা অবশ্যই কি তোমাকে চিন্তা করাবো আমরা, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, আমরা আর বেশি সময় নিব না, আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি। দেখো এটা খুবই একটা ওয়েল নন প্রশ্ন, জিএসটি 22-23-এর। কি বলা আছে বলতো, এত কম্পাঙ্কের আলো এত জুল কার্যপেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। আচ্ছা এই কনসেপ্টটা পড়াবো এলাকার চেয়ারম্যান দিয়ে, হ্যাঁ এলাকার চেয়ারম্যান, ঠিক আছে। এই কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট আমরা কনসেপ্ট মনে রাখবো। এই কনসেপ্টটা হচ্ছে কি এলাকার চেয়ারম্যান, অর্থাৎ এলাকার চেয়ারম্যানের কনসেপ্ট দিয়ে কি আমরা এই প্রশ্নটা সলভ করাবো, ক্লাসেই করাবো, প্যারা নাই, এটা খুবই সহজেই করা যায় এবং ক্যালকুলেশনটাও হাতে কলমেই করা যায়, তো আমরা ক্লাসেই করাবো, চাপ নেই, হ্যাঁ ওকে। এরপর আসো, দেখো এটা হচ্ছে তোমার জিএসটি 22-23-এর একটা প্রশ্ন। দেখো একটা জিনিস মনে রাখবা যে আপডেট যতগুলো প্রশ্ন আসতেছে বেশিরভাগ প্রশ্নই ফিজিক্সে হাতে কলমে খুব দুর্দান্তভাবেই করা যায়, হাতে কলমে খুব দুর্দান্তভাবেই কিন্তু করা যায়। দেখো এই প্রশ্নটাই যদি তুমি দেখো, আচ্ছা কি বলা আছে বলো তো ভাইয়া, প্রশ্নতে বলা আছে এত জুল গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত, তাই না। তাহলে বলো তো গতিশক্তিটা কি বলতো, ইকে ইকুয়াল টু, আচ্ছা এখন তুমি বলতে পারো ভাই গতিশক্তি কি হাফ এমবি স্কয়ার ইউজ করবো, বলো তো আমি কি হাফ এমবি স্কয়ার ইউজ করবো কিনা, না এইটা হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্সের একটা ম্যাথ, হ্যাঁ তার মানে ভর একটা এখানে কিন্তু পরিবর্তনশীল মান, কিন্তু যখন আমরা হাফ এমবি স্কয়ার ইউজ করি তখন কিন্তু আমার কি ভরটা ধ্রুব থাকে, তার মানে কি আমি ইজিলি এই সূত্রটি কি ইউজ করতে পারবো না। আচ্ছা তো কেন ইউজ করতে পারবো না, দেখো আমরা কিন্তু ইলেকট্রনের ভর জানি যে 9.11 × 10⁻31, এটা হচ্ছে কি স্থির ভর। আচ্ছা গতি সম্পন্ন মানে কি বলতো, গতিশীল ভরটা আমাকে বের করতে হবে, তাই না। তো এখানে আমরা গতিশক্তির যে ফর্মুলাটা ইউজ করবো কি বলতো, m - m0 * কি c², তাই না ভাইয়া। ওকে তো আমার এমটা বের করতে হবে, এই এমটা কত এটা আমাকে বের করতে হবে, তাই তো। তো ভাইয়া দেখো তো আমি কি বলতে পারি m - m0 = ek / c², বলা যায়, হ্যাঁ বলা যায়। তাহলে ইকেটা কি ছিল রে, এই যে দেখো 9 × 10⁻15, c 3 × 10⁸, c কত বলো তো 3 × 10⁸। তো এর উপর যদি আমি স্কোয়ার করি বলো তো 3 এর উপর স্কোয়ার মানে কত 9, পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ার দুটো কি গুণ হবে, 8 দুগুণা কত বাড়িয়ে বলো তো 8 দুগুণা 16, তাই না। তাহলে এখানে কত আসতেছে বলো তো ভাইয়া 9 × 10⁻16, তাই না। ওকে এবার দেখো কি আমার জন্য কিন্তু সহজ হয়ে গেছে, কি বলতো, তাহলে বলো তো এমটা আমি বের করব, তাহলে এখানে কত আসতেছে 9 9 যদি কাটি তাহলে 10⁻15, 16টা যদি উপরে চলে যায় তখন কত হবে -16, তার মানে কত 10⁻, -15 মাইনাস কত 16, তার মানে কত -31 প্লাস এই যে m0 এর মানটা কত রে, ইলেকট্রনের নিশ্চল ভর 9.11 * কি 10⁻31। এখন তুমি ইজিলি কি 31টা কমন নিতে পারো, 10⁻31 কি কমন নিতে পারো এই জায়গা থেকে এই জায়গা থেকে, তাহলে কত থাকতেছে বলো তো 1 + 9.1, তাহলে কত আসতেছে বলো তো 10.1 × 10⁻31। এই বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ভয়ের কিছু নাই, দেখো এই জিনিসগুলা আমরা ক্লাসে তোমাকে ধরে ধরেই করাবো, জাস্ট কিভাবে আমরা এই জিনিসগুলো চিন্তা করব আর অ্যাডমিশনে তোমাকে কিভাবে চিন্তা করতে হবে প্রশ্নগুলা। দেখো ভাই জিএসটি 22-23-এর প্রশ্ন মানে কি গত বছরের প্রশ্ন, তো এই আপডেট প্রশ্নগুলো কিভাবে চিন্তা করাতে হবে, প্রতিটা আমরা টপিকস ধরেই পড়াবো এবং এইভাবে ভেঙে ভেঙে তোমাকে প্রশ্ন সলভ করাবো। তার মানে এই প্রশ্নে যত রকমই চেঞ্জ আসুক, যত রকম ঘুরে পেঁচাই দিক, তুমি যদি কনসেপ্ট বুঝো তোমার জন্য কি সহজভাবেই তুমি সলভ করতে পারবে, হ্যাঁ ওকে। তো আজকে আর কথা বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে আমাদের। আচ্ছা তো এই জিনিসগুলো দেখো, এই যে অর্ধায়ুর ম্যাথ হাতে কলমে জাস্ট তুড়ি মেরে অ্যান্সার করতে পারবা, জাস্ট জিনিসগুলো কি তোমাকে আমি ধরাই দিব, সেটা নিয়ে চাপ নাই। তাহলে এবার টোটালি আশা এই জিনিসগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে খুব বেশি প্যারা নাই। আচ্ছা এখন টোটাল কথায় আসি, দেখো ভাইয়া কথা হচ্ছে ক্লিয়ার। আজকে জাস্ট আমি ডেমো ক্লাস দিলাম যে কিভাবে অ্যাডমিশনে পড়তে হবে, সেই জিনিসগুলো ক্লিয়ার করতে বলতেছি। আজকে যেভাবে আমরা জাস্ট কোশ্চেন সলভ করলাম আমাদের বেসিক ক্লাসগুলোতে, একটা চ্যাপ্টারের উপর আমরা একাধিক ক্লাস দিয়ে ওই চ্যাপ্টারটাকে যত প্রকার ভেঙে ভেঙে তোমাকে সাবলীলভাবে পড়ানো যায়, প্রতিটা চ্যাপ্টার সেই সাবলীলভাবে পড়াবো। প্রতিটা চ্যাপ্টারের উপর তোমার পরীক্ষা থাকবে এবং
প্রতিটা লেকচারের উপর তোমার করে একটা করে প্র্যাকটিস শিট দিবে, যে টিচার যতটুকু পড়াইছে ততটুকুই শেষ না, ওই প্র্যাকটিস শিট সলভ করার পরেই তোমার কিন্তু আমরা পরীক্ষা নিব। তো পরীক্ষায় যারা কম পাবা তাদেরকে আমরা অবশ্যই কেন তুমি কম পাইলা এই জবাবদিহিতাটা আমরা নিশ্চিত করব। হ্যাঁ, যেন ভাই তোমার দায়িত্ব নিছি, মানে তোমার বড় ভাই আমি, তুমি খারাপ করতেছো সেটা আলটিমেটলি আমার খারাপ হচ্ছে, তুমি যেন খারাপ না করো, তুমি যেন সঠিক ট্র্যাকে থাকো, তোমার সঠিক ট্র্যাকে রাখার দায়িত্বটা আমাদের। তো তোমরা অবশ্যই ভরসা করে রাখতে পারো, তোমাদেরকে সঠিক ট্র্যাকে রাখার দায়িত্ব আমরা নিচ্ছি, তোমার পড়া ক্লিয়ার করার আমার দায়িত্ব নিচ্ছি। দিন শেষে তোমাকে আমরা একটা পথ দেখাবো, যে পথেই তুমি সফল হবা ইনশাল্লাহ। তো আর দেরি নয়, তোমরা দ্রুত এনরোল করে নাও। মাত্র তোমরা 999 টাকায় পেয়ে যাচ্ছ প্রায়, আমরা বারবার বলতেছি 115 প্লাস লাইভ ক্লাস। এখানে অবশ্যই ক্লাস সংখ্যা আরও বাড়বে, ঠিক আছে, এবং 115 প্লাস লাইভ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন সলভ দাগানো, মানে যা দরকার ভাই। তোমার কথা হচ্ছে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশন কমপ্লিট করার জন্য যা দরকার তুমি সব পাবা। বারবার বলতেছি, এখানে দেখো আমরা একটা সাবজেক্টে প্রায় 25 প্লাস ক্লাস রাখতেছি। হ্যাঁ, এটা তুমি যে কোনো অন্য পেইড বেসগুলোতে দেখবা যে অনেক অনেক টাকার বিষয়। হ্যাঁ, আমরা শুরুতেই চিন্তা করছিলাম যে আমাদের ফিজিক্স এবং ম্যাথ দুটো কোর্সেই ছিল প্রায় কত 2000 টাকার উপরে। তো সেটা যদি এখন আমি ফিজিক্স ম্যাথের পাশাপাশিও সেম ক্লাস কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ সব যদি তোমাকে 999 টাকায় দেই, আমি মনে করি এটা তোমার জন্য বেটার অপরচুনিটিজ, এবং তুমি ঠকবা না, ভরসা রাখতে পারো, তুমি সেরাটাই পাবা, এবং সেরাটা অবশ্যই আমরা ইনশিওর করব। তাছাড়া আমরা স্রষ্টার কাছে দায়বদ্ধ থাকতে চাই না, আমরা যেহেতু তোমাদের দায়িত্ব নিচ্ছি, তোমাদের জন্য সেরাটাই আমরা দিব, ভরসা রাখতে পারো, সফল তুমি হবেই। হ্যাঁ, তোমার মধ্যে যদি সততা থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবা। ওকে ওকে, আচ্ছা, এখনো যারা এনরোল করো নাই তারা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাবা। ওয়েবসাইটে কেমনে যায়? আচ্ছা, আমি যাচ্ছি, দেখো তারা আমাদের একটু ওয়েবসাইটে চলে যাবা। কই গেল এডু নেটওয়ার্ক বিডি? কই এটা? হ্যাঁ, যাও তো। আচ্ছা, হ্যাঁ, তোমরা একটু এডু নেটওয়ার্ক বিডিতে চলে যাবা। আচ্ছা, এইখানেই তোমরা দেখতে পাবা যে হচ্ছে আমাদের এই যে কোর্সের সেগমেন্ট। হ্যাঁ, স্টার্ট কোর্সে চলে যাবা। এই জায়গা থেকে কি তুমি হচ্ছে এই জায়গা থেকে তুমি এনরোল করতে পারবা, গো টু কোর্সে চলে যাবা। আচ্ছা, যেহেতু আমাদের হচ্ছে কোর্সটা এনরোল করা আছে, তোমরা এখান থেকে কি রুটিন সহ যাবতীয় কিছু আমাদের ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে, তোমরা ওয়েবসাইট থেকেও করতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। তো তোমরা একটু দ্রুত, যারা যেহেতু কালকে থেকেই আমরা খুব অল্প কয়েকটা ক্লাস আর 3টা ক্লাস তোমরা সবার জন্য ফ্রি থাকবে, তো বাকি সবগুলো ক্লাস কিন্তু আমাদের পেইড বেস স্টুডেন্টদের জন্য নিব। তো তোমরা একটু দ্রুত সবাই এনরোল করে ফেলো, যেন মানে এমনটা না হয় যে আমরা শুরু করার পর তুমি পিছায় পড়তেছো। তো এই জন্য ভাই একটু দ্রুত সবাই এনরোল করে ফেলবা, সবাইকে নিয়েই আমরা স্বপ্ন পূরণ করতে চাই। সবাই ভালো থেকো, দেখা হবে বিজয়, আসসালামু আলাইকুম।